আজকে মারলে ভালো হয়। আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও। জি জি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আজকে আমাদের মার্কেটিং ক্লাস কি? ওয়ালাইকুম আসসালাম প্রিয়া, ওয়ালাইকুম আসসালাম সিয়াম, ওয়ালাইকুম আসসালাম মেঘনাদ ভাইয়া। ভাই আজকে আপনি আমি ভিডিও বানাবো, কি ক্লাস হচ্ছে? জি শিরশর জি। দাদা আমি ওখানে লাইভ আছে ক্লাস না। আচ্ছা ভাইয়া। নোট করে অন করে নিছো? জি হ্যাঁ হ্যাঁ নোট প্যাক। সবাই যারা মার্কেটিং এর স্টুডেন্ট আছো তারা এখনই জয়েন করো, কারণ আজকে আমরা অধ্যায় 2 যেটা কিনা মার্কেটিং এর প্রথম পত্র, যথেষ্ট বড় একটা অধ্যায়, ওটা শেষ করে দিব। যেভাবেই হোক আজকে আমরা সবাই মিলে মার্কেটিং এর দ্বিতীয় অধ্যায়টি শেষ করে দিব। আজকে ওটা লাস্ট ক্লাস এবং এরপরে আর এই অধ্যায়ের উপর ক্লাস হবে না, কিন্তু দুঃখের কোনো বিষয় নাই, কারণ আমরা ইনশাআল্লাহ কথা অনেক আস্তে শোনা যায়। এখন হ্যালো, কথা কি এখন ক্লিয়ার? সিয়াম তুমি একটু আমাকে কনফার্ম করো যে কথা এখন ক্লিয়ার নাকি। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ আমার এখানে কথাটা কিন্তু ক্লিয়ার শোনা যাচ্ছে। এখন এখন ক্লিয়ার শোনা যাচ্ছে, এখন কথায় কোনো সমস্যা হচ্ছে না, আশা করি তোমার জন্য সমস্যা হবে না। আপু আস্তে শোনা যাচ্ছে ভাইয়া। সিয়াম তোমার তো, আমি তো একটু ভালোই শুনতে পাচ্ছি, মানে আমি যে আমার আমার ফোনে ট্রাই করছি এটা শোনার। হ্যালো 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 হ্যালো। আচ্ছা দাঁড়া আমি এটার ব্যবস্থা করছি, একটা সেকেন্ড। হ্যাঁ ভাইয়া কথা নাকি আস্তে শোনা যাচ্ছে, কমেন্ট করছে, সবাই কমেন্ট করছে যে কথা নাকি অনেক আস্তে শোনা যাচ্ছে, একটু চেক করেন। আমি দেখছি, তোমরা একটু অপেক্ষা করো। হ্যালো, এখন কি আস্তে শোনা যাচ্ছে? এটা না আচ্ছা একটা সেকেন্ড, এটা কি অন? হ্যাঁ এটা অন। একটা অফ করে দিন। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা আশা করি এখন সাউন্ড ঠিক আছে। আমি মাইক্রোফোনটা চেঞ্জ করে নিলাম, তাহলে কি যদি এখন সাউন্ড ঠিক, জি এখন ক্লিয়ার শোনা যায়। ওকে ওকে সিয়াম, তাহলে সবাই যারা মার্কেটিং এর আছো তারা ক্লাসটি জয়েন করো, এবং যারা এখন ক্লাস করছো তুমি যেহেতু জানো যে তোমাদের কারা কারা মার্কেটিং এর আছে তাদেরকে জানিয়ে দাও যে মার্কেটিং এর ক্লাসটি শুরু হয়েছে। আমরা এখন ক্লাসটি শুরু করছি এবং আশা করি আজকে আমরা চ্যাপ্টার 2 শেষ করে দিব, প্রথম অধ্যায়ের দ্বিতীয় চ্যাপ্টার, যেটা আজকে পুরোপুরি ক্লোজ করে দিব এটাকে। কারণ তোমাদের নিশ্চয়ই এতদিনে সবারই
টেস্ট পরীক্ষা হয়তো শেষের দিকে অথবা অর্ধেক অবস্থায় আছে, অনেকে রমজান মাসে টেস্ট পরীক্ষা হবে। তো রমজান মাস যেহেতু অনেক তাড়াতাড়ি চলে আসছে, এটা একটা মাশাআল্লাহ ইবাদতেরও সুযোগ প্লাস তোমাদের একটু পড়ালেখারও সুযোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই মাসটা যতটুকু পারো কাজে লাগাও, কারণ এর পরেই দেখা যাবে তোমাদের এইচএসসি এসেই পড়েছে একদম কাছাকাছি। অনেকেরই আবার এখন টেস্ট পরীক্ষার পরেই বেশিরভাগ স্টুডেন্টরা যারা অ্যাডমিশনের পরীক্ষা দিতে চাচ্ছ তারা কিন্তু অ্যাডমিশনের পড়ালেখাটাও শুরু করে দিবে, তাই না? তো সেই দিক থেকে তোমরা যদি দেখতে চাও, আমরা যত দ্রুত সিলেবাস শেষ করব, যত সুন্দর করে এখন একদম বেসিক খুঁটিনাটি সিলেবাস শেষ করব, দেখা যাবে তত এটা ইজি হবে তোমাদের জন্য। আচ্ছা, তাহলে আমরা চ্যাপ্টারটা শুরু করি। লাস্ট ক্লাসে আমরা শ্রম পর্যন্ত পড়েছিলাম, ভূমি পড়া শেষ হয়েছে আমাদের। এই অধ্যায় নিয়ে এখন পর্যন্ত 2টি ক্লাস নেওয়া হয়েছে। প্রথম পার্টে সবচেয়ে বড় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ভূমি শুরু হয়েছে, ভূমি নিয়ে আমরা কাজ করেছি। কিন্তু এখন হচ্ছে আমরা দ্বিতীয় পার্টে যে ক্লাসটি করব সেটা হচ্ছে তৃতীয় পার্টে যে ক্লাসটি করব সেটা হচ্ছে বেসিক্যালি শ্রমের পর মূলধন নিয়ে। যারাই শ্রমের ক্লাসটি করনি বা শ্রমের ক্লাসটি নিয়ে কোনো কোয়েশ্চেন আছে, তারা আমার এই শ্রম টপিকের ক্লাসটি কিন্তু রেকর্ডিং রয়ে যাবে। ঠিক আছে, তুই রেকর্ডিংটা করে নিও, সুযোগ বুঝে ফেলে রেখো না, পড়া ফেলে রেখো না। আমি কিন্তু খুবই কম টাইম ক্লাস নেই। হ্যাঁ, কেন কম টাইম ক্লাস নেই তোমাদের কথা হতে পারে, কারণ হচ্ছে কি মার্কেটিং এর অধ্যায়গুলো না একটু বোরিং। আমাকে বলবা আপু বারবার বোরিং বলেন কেন, কারণ এটা আসলে আমি বুঝি, আমিও তোমাদের মতো স্টুডেন্টই ছিলাম কয়েকদিন আগে। এবং মার্কেটিং এর এই ক্লাসগুলো অনেক বেশি থিওরি রিলেটেড। তো দেখা যায় আমাকে অনেকক্ষণ বকবক করতে হয়, অনেকক্ষণ তোমাদের বুঝাইতে হবে। তো একটা সময় পর্যন্ত বুঝানোর পরে সাইকোলজি বলে যে টানা একটা সময় পর তুমি যদি কোনো বিষয়ে কথা শোনো, তো তুমি আফটার সাম টাইম তোমার ওটা থেকে মন সরে যায়, বা মানে ওটা থেকে আর মনোযোগ বসে না। আমি এটা তোমাদের সাথে হোক চাই না, কারণ আমি টানা এই সাবজেক্টটা 2-3 ঘন্টা ক্লাস নিব, কিন্তু দেখা যাবে 1.5 ঘন্টা পরে তোমরা আর মনোযোগই দিতে পারছো না, তোমাদের মাথা ঝিঝি করছে, বা ইউনো তোমরা ওই এত থিওরি শুনতে পারতেছো না, ভালো লাগতেছে না। তখন দেখা যাবে কি আমার ক্লাসের দায়িত্ব আমি শেষ করে দিলাম, কিন্তু তোমাদের পড়াটা হবে না। তো এর জন্য আমি যতটুকু নিব, ইটস নট অ্যাবাউট কোয়ান্টিটি, বাট আমি চাবো যে তোমরা কোয়ালিটিটা বুঝো। ঠিক আছে, ক্লাসগুলো ফেলে রাখবে না, সাবজেক্টগুলো ফেলে রাখবে না, সময়টা সময় করে ফেলবা। আচ্ছা, আজকে আমরা মূলধন টপিকটা নিয়ে শুরু করব, কারণ আমরা পড়ছি হচ্ছে উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণে 4টা পার্ট ছিল। প্রথম ছিল ভূমি, এরপরে ছিল শ্রম, এবার আছে মূলধন, এবং সবার শেষের অংশটি হবে সংগঠন। আমরা জানি কি উৎপাদনের এই 4টি গুরুত্বপূর্ণ উপকরণ ছাড়া উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। আর উৎপাদন প্রক্রিয়ার যে কোনো কিছুতে যে কোনো ভাবে এই 4টি প্রক্রিয়া জড়িত থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা মূলধনের বিষয়টা তোমাদেরকে বুঝাই। আচ্ছা, আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে? তোমরা একটু জানিও আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো সবাই শুনো, আমরা এখন ক্লাসটি শুরু করে দিলাম। অর্থনীতিতে মূলধন কি জিনিস? আমরা সবাই মূলধন শব্দটার সাথে অনেক পরিচিত। এই মূলধনকে আরেক ভাষায় বলা হয় হচ্ছে পুঁজি। চিন্তা করো যে তুমি কোনো একটি ব্যবসায় ব্যবস্থা অথবা কোনো একটি সংস্থা, কোনো একটি কাজ তৈরি করার জন্য বা শুরু করার জন্য তার বিভিন্ন উপকরণকে একসাথ করার জন্য তোমার কিছু টাকার দরকার হবে। সেই টাকাগুলো যে তুমি এক জায়গায় জড়ো করে নিয়ে আসছো, ওই একসাথে এতগুলো টাকা যেটা কিনা তুমি ওই কাজটা শুরু করতে ব্যবহার করছো, সেটাকেই বলা হচ্ছে মূলধন। বেসিক্যালি তোমার কোনো কাজ যেটা কিনা তোমার আর্থিক লাভ দিবে,
হ্যাঁ, আর্থিক লাভ দিবে। সেই উদ্দেশ্যে তুমি যদি কোনো কাজ করো, তার জন্য তোমার একটু আর্থিক খরচও করতে হয়। সেই খরচটা অর্থকে বলা হচ্ছে মূলধন। আমি একটু বুঝি যে তোমরা অবশ্যই তোমরা সবাই মূলধন কাকে বলে এটা জানো, এটা কোনো বড় ব্যাপার না, কিন্তু অর্থনীতির ভাষায় কিভাবে তুমি প্রশ্নের উত্তরটা লিখবে পরীক্ষার হলে, অর্থনীতির ভাষায় মূলধনকে কি বলে সেটা আজকে দেখো। আচ্ছা, যদি আমি শুরু করি, অর্থনীতিতে মূলধন হচ্ছে সম্পদের যে অংশ ভোগ না করে ভবিষ্যতে আয় সৃষ্টিতে ব্যবহৃত হয়। সম্পদের যে অংশ আমি এখন ভোগ করব না। এখন তোমাদের কথা হইতে পারে যে মিস, আমি যদি সম্পদের অংশটি ভোগই না করি, তার মানে তো এটাকে জমাও আমরা বলতে পারি, এটাকে আমরা সঞ্চয়ও বলতে পারি। হ্যাঁ, মূলধন এক ধরনের সঞ্চিত অর্থ, কিন্তু সেইখানে মূলধনের একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আমাকে বলো তো? এই যে আয় সৃষ্টিতে, ভবিষ্যতে সম্পদ সৃষ্টিতে, ভবিষ্যতে আয় সৃষ্টিতে জমা করা। এটা বিষয়টা এরকম যে যেমন আমরা যদি বলি যে আমরা যখন কোনো কিছু সঞ্চয় করি, কোনো অর্থ সঞ্চয় করি, সেটা হবে যে আমার কাছে 10,000, আমি মাসে 20,000 টাকা কামাই করি, আমার মাসে 15,000 টাকা খরচ হয়, 5,000 টাকা আমি জমা করে রাখছি। কেন? যাতে ভবিষ্যতে যদি আমার চিকিৎসা দরকার হয় বা কোথাও ঘুরতে যাওয়ার দরকার হয়, কোনো নতুন আসবাবপত্র বাসার জন্য কেনার দরকার হয়, এগুলো কিন্তু সব ভোগের উদ্দেশ্যে। সঞ্চয় ভোগের উদ্দেশ্যে করা হয়, মূলধনের টাকা জমা করা হয় সম্পদ বা আয় সৃষ্টির জন্য। মূলধনের টাকা কেন জমা করা হয়? সম্পদ বা আয় সৃষ্টির জন্য। তো সঞ্চয় এবং মূলধনের মধ্যে পার্থক্য আছে, কখনো এটা মিলিয়ে ফেলো না, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি বলি উৎপাদনের ক্ষেত্রে মূলধন গুরুত্বপূর্ণ উপাদান এবং এটি মানুষের শ্রমের দ্বারা সৃষ্টি হয়। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এই ধরনের প্রশ্নই কিন্তু তোমার এমসিকিউতে এসে পড়বে। তুমি খুব ভালো মতোই চিন্তা করলে তুমি দেখবে কেন আমি শ্রমই কেন, এটা খুবই কনফিউজিং হতে পারে। যদি তোমাকে বলে যে কিসের জন্য মূলধনের সৃষ্টি হয়, কিসের জন্য মূলধনের সৃষ্টি, এটা যদি বলে ভূমির জন্য, যদি বলে সংগঠনের জন্য, যদি বলে ব্যবসায়ের জন্য, শ্রমের জন্য, তখন তোমার মনে হতে পারে হ্যাঁ আমি তো ব্যবসায়ের জন্যই মূলধন সৃষ্টি করি, আমি তো আহ, আমি তো ইয়ার জন্যই কি জানি সংগঠনের জন্যই মূলধন সৃষ্টি করি, তাই না? এই কথাটা তো আমরা বলতেই পারি, কিন্তু না, বিষয়টা হচ্ছে কি, এই ক্ষেত্রে তুমি ধরবে যে আমরা সৃষ্টি করছি কিভাবে। যখন মানুষ পরিশ্রম করবে, শ্রম করবে, তখন সে শ্রমের পরিবর্তে সে অর্থ পাবে। সেই অর্থ বা সেই সম্পদটাই সে জমা করবে মূলধনের জন্য। মানুষের শ্রমের দ্বারা সৃষ্টি হয়, মানুষের শ্রমের দ্বারা সৃষ্টি হয়। আচ্ছা, মানুষ তার শ্রমের দ্বারা উপার্জিত সকল আয় ভোগ না করে কিছু অংশ ব্যবসায় বিনিয়োগ করে। ঠিক আছে, তাহলে মূলধনের জন্য আমরা কিন্তু কয়েকটা নাম পাই। মূলধনের সাথে মূলধনকে আমরা পুঁজি হিসেবে বলতে পারি, পুঁজি। আবার মূলধনকে আমরা বিনিয়োগ হিসেবেও বলতে পারি, ঠিক আছে? ঠিক আছে, পুঁজি হিসেবেও বলতে পারি, আবার নিজের ব্যবসায় নিজের সম্পদ নিজের ভবিষ্যতে আয় তৈরির উদ্দেশ্যেও আমরা বলতে পারি যে বিনিয়োগ। ঠিক আছে, তাহলে আশা করি মূলধন ব্যাপারে আর কোনো কনফিউশন নাই। হ্যাঁ, মূলধন কিন্তু শুধু নগদ অর্থই হবে এরকম কোনো কথা না। অনেকে মনে করে শুধু ক্যাশ বা নগদ অর্থই মূলধন হয়ে থাকে, না। আমরা হিসাব বিজ্ঞান করতেছো না? আরাব ভাইয়াকে হিসাব বিজ্ঞানের ক্লাস করাচ্ছে না? হ্যাঁ, কি বলতেছে আরাব ভাইয়া? ব্যবসার প্রথম তারিখে যখন কি হয়, নগদ আসবাবপত্র যন্ত্রপাতি নিয়ে ব্যবসায়টি শুরু করা হলো, মূলধন। আমরা তখন জাবেদায় কি লিখি? মূলধন হিসাব ক্রেডিট, তাই না? রিলেট করো, প্রত্যেকটা টপিককে অন্য টপিকের সাথে রিলেট করো, দেখবে বুঝতে খুব সহজ। আচ্ছা, ওকে, আমরা মূলধনের সংজ্ঞা শিখে ফেললাম। এরবার মূলধনের বৈশিষ্ট্যগুলো শিখবো, যে কি কি কারণে আমরা মূলধনকে অন্য উপকরণ থেকে আলাদাভাবে বুঝি, বৈশিষ্ট্য। এবং এই মূলধনের বৈশিষ্ট্য থেকে কিন্তু তোমার বেশিরভাগই ক, খ আর এমসিকিউ আসবে। ঠিক আছে,
ক খ আর এমসিকিউ। মাঝে মাঝে ঘ নাম্বার প্রশ্নতেও এসে পড়ে, ধরো এইসব বৈশিষ্ট্যের মধ্যে 2-3টা বৈশিষ্ট্যের ইঙ্গিত উদ্দীপকে দিয়ে দিবে, এবং সেই উদ্দীপকটা পড়ে তোমার বুঝতে হবে যে ওই বৈশিষ্ট্যটা তুমি কিভাবে কাজে, মানে কিভাবে বৈশিষ্ট্যটা মূলধনকেই ইঙ্গিত করছে, তোমার তখন ঘতে ওটা বর্ণনা করতে হবে। তার মানে আমাদের বৈশিষ্ট্যগুলো খুব ভালো মতো পড়া লাগবে। আচ্ছা, আমি এখন বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা সবাই যখন আমি লেকচার শিট আর প্র্যাকটিস শিট দিব সেটা অনুসারে কাজ করে ফেলবে। এবং আমার চিন্তাধারা হচ্ছে, আমি যেহেতু লাস্ট ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে টেস্ট পরীক্ষার জন্য আমি এখন পর্যন্ত কোনো অ্যাসাইনমেন্ট দিই নেই, কোনো এমসিকিউ পরীক্ষা নিয়ে নেই, কিন্তু আজকে অধ্যায় 2 শেষ হয়ে যাচ্ছে এবং আমার ধারণা মতে বাংলাদেশের বেশিরভাগ কলেজগুলোরই টেস্ট পরীক্ষা প্রায় শেষের দিকে, অ্যাটলিস্ট প্রথম পত্রের পরীক্ষাগুলো প্রায় শেষের দিকে। তো আশা করি যে তোমরা এখন আমার অ্যাসাইনমেন্টটাও করতে পারবে এবং এমসিকিউ পরীক্ষা দিতেও তোমাদের বেশি কষ্ট হবে না, ঠিক আছে? আমি আজকে বা কালকের মধ্যে এটা আমি দিয়ে দিব। আচ্ছা, এখন দেখো যে টপিকটাতে আসি। আর হ্যাঁ, অনেকেই আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে পরে অ্যাড হয়েছে, বা কোনো কারণে আমি যে ফাইলগুলো পাঠিয়েছি তারা অনেকে পাও নাই হোয়াটসঅ্যাপে, সাপোর্ট করেনি বা সামথিং। যদি না পেয়ে থাকো আজকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করো, আমি কিন্তু ফাইলগুলো পাঠিয়ে দিব। আচ্ছা দেখো, প্রথমেই মূলধনের বৈশিষ্ট্য। হ্যাঁ, মূলধন সঞ্চয় এই দুইটা টপিক কিন্তু ডিফারেন্ট, ভিন্ন, কিন্তু মূলধন আর সঞ্চয় এগুলো প্রায় একই ক্ষেত্রে কাজ করে, একই সাথে কাজ করে। তাহলে চলো আমরা বিষয়টা বুঝে নেই। যেমন সঞ্চয়ের ফসল, মূলধনের বৈশিষ্ট্য হচ্ছে সঞ্চয়ের ফসল, মানে কি বোঝাচ্ছে? সেই ক্ষেত্রে যদি প্রশ্ন তোমার আসে কোন উপাদানকে সঞ্চয়ের ফসল বলা হয়, খ নাম্বার প্রশ্ন, কোন উপাদানকে সঞ্চয়ের ফসল বলা হয়, তারপরে তোমাকে বলতে পারে মূলধনকে সঞ্চয়ের ফসল কেন বলা হয়, সেটা তুমি কিভাবে ব্যাখ্যা করবা। আমি কয়েকটা পার্ট বলে দিই, এই লাইনগুলোই শুধু মনে রেখো এবং এগুলা লিখলেই কিন্তু হয়ে যাবে। কি হবে দেখো, যে যখন ভবিষ্যতে সম্পদ বা আয় সৃষ্টির জন্য অর্থ সঞ্চয় করা হয় তাকে বলা হয় মূলধন, প্রথম কথা, ঠিক আছে? এরপরে তুমি বলবে যে এই ক্ষেত্রে আমরা বর্তমানে সম্পূর্ণ সম্পদ ভোগ না করে একটু অংশ সঞ্চয় করে থাকি, এই সঞ্চয়টার উদ্দেশ্য হয় ভবিষ্যতে আমরা তার ফল ভোগ করব, এর জন্য মূলধনকে বলা হয় সঞ্চয়ের ফসল। সঞ্চয় থেকে আমরা ভবিষ্যতে ফল ভোগ করব, এই লাইনটা শুধু লিখে দিবে, ফুল মার্কস এটার জন্য, ঠিক আছে? তোমরা অনেকেই আছো যে কিনা কোয়েশ্চেন অনেক লেন্দি, অনেক বড় করো, বা ঘুরায় ফিরায় লিখতে গিয়ে দেখা যায় প্রথমে সহজ প্রশ্নগুলো অনেক ঘুরায় ফিরায় লেখো, টিচাররাও কিছু বুঝে না, ওখানেও মার্কস কাটা যায়, প্লাস এটার জন্য তোমরা শেষে দিয়ে ফুল অ্যান্সার করতে পারো না, কখনো এই কাজটা করবা না। এইচএসসি তে জিপিএ 5 পাওয়ার একটা মূল মন্ত্র, আজকে তাবিজ বানায় নাও, এটার কি, ফুল আনসার করতে হবে, যেভাবেই হোক আমার ফুল আনসার করতেই হবে, আমি ফুল আনসার করে পরীক্ষার হল থেকে বের হব, একটা মার্কও ছাড়বো না। এমসিকিউ কোনোটা পারো না বা কনফিউজিং লাগছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে অপশন দুটোর মধ্যে কনফিউজিং লাগছে যে কোনো একটা দাগায় দিয়ে আসবা, যেটার মধ্যে তোমার বেশি ফেথ, যদি ঠিক আছে, কখনো খালি রেখে আসবা না, ঠিক আছে? কোনো কোয়েশ্চেনের আনসার যতটুকু মনে আসছে, যতটুকু মাথায় আসছে সেটাই তুমি লিখে দিয়ে আসবা। আর এর জন্য মনে যাতে সহজে আসে, মনে আসতে যাতে সমস্যা না হয়, এর জন্য তোমাদের পরম দায়িত্ব এখনই তাড়াতাড়ি ভালো মতো পড়া, এখনই বেসিক গুলো ভালো মতো পড়া। আচ্ছা, সঞ্চয়ের ফসল সবাই বুঝতে পেরেছো? এবার আমি বলি অতীত শ্রমের ফল। এখন কথা হচ্ছে এই দুইটা কথা প্রায় একই জিনিস বুঝায়। সঞ্চয়ের ফসলের ক্ষেত্রে তুমি বলবে হচ্ছে আমি বর্তমানে ভোগ না করে অর্থ জমাচ্ছি, ঠিক
আছে, সেটা আমি বলছি সঞ্চয়ের ফসলের ক্ষেত্রে। আর অতীতের ফলের ক্ষেত্রে আমি বলতে পারি, অতীতের ফলের ক্ষেত্রে আমি বলবো যে যখন আমি অতীতে পরিশ্রম করেছিলাম, অতীতে আমি অনেক পরিশ্রম করেছিলাম যাতে আমি 1 লক্ষ টাকা সঞ্চয় করতে পারি। অতীতে পরিশ্রম করে মূলধন জোগাড়, এটাই হচ্ছে এই বৈশিষ্ট্যের মূল কথা। এখানে বোঝাচ্ছে অতীতে পরিশ্রম করে মূলধন জোগাড়, আর এখানে বোঝাচ্ছে যে বর্তমানে ভোগ না করে অর্থ জমালাম। ঠিক আছে, একটু অর্থ জমিয়ে রাখা। টপিক বুঝা গিয়েছে? আচ্ছা, এবার আমি চলে আসি নেক্সট বৈশিষ্ট্যে, মূলধন উৎপাদনশীল। হ্যাঁ, তুমি মূলধনকে উৎপাদন করতে পারো। এই যে বিষয়টা, উৎপাদন মানে কি? উৎপাদন মানে কোনো কিছু তৈরি করা। আমরা মূলধনকে তৈরি করতে পারি। আমরা এখন যদি বলি তাহলে বাকি উপকরণ, এইবার তুমি চিন্তা করো বাকি উপকরণগুলোর মধ্যে যে ছিল ভূমি, ভূমি আমরা তৈরি করতে পারতাম না। তারপর উপকরণের মধ্যে কি ছিল বলো? শ্রম। শ্রম কিন্তু শ্রমিকদের দ্বারা তৈরি হইতো। আমাদের হাতে, আমি মালিক, আমি শ্রম দেই না, বা আমি যেই শ্রম দেই সেটার শ্রমিক আমি, শুধু সেটাই আমি তৈরি করছি। ঠিক আছে, তো এর জন্য হতো কি, কখনোই শ্রম আমরা তৈরি করতে পারি না, যে শ্রম দেয় সেই তৈরি করতে পারে। মূলধন তৈরি করা যায় যে কোনো ভাবে, যে অর্থ সঞ্চয় করে সেই তৈরি করতে পারে। এর জন্য বলা যায় মূলধন উৎপাদনশীল, কারণ মূলধনকে তৈরি করা যায়। কিভাবে তৈরি করা যায়? শ্রম দিয়ে অর্থ সঞ্চয় করে, শ্রম দিয়ে অর্থ সঞ্চয় করে। এটা বুঝিয়ে বলবা কি? শ্রম দিয়ে শ্রম দিয়ে অর্থ উপার্জন ও সঞ্চয়। যারা ক্লাস করার সাথে সাথে নোট করছো বা খাতায় লিখে নিচ্ছ, তারা প্রত্যেকটা আইটেমের পাশে তার হেডগুলো লিখে নাও। কি? সঞ্চয়ের ফসল, বর্তমানে ভোগ না করে অর্থ জমানো। অতীত শ্রমের ফল, অতীতে পরিশ্রম করে মূলধন জোগাড়। এরপরে শ্রম দিয়ে অর্থ উপার্জন ও সঞ্চয়, মূলধন উৎপাদনশীল। এগুলোই এই কথা, এই 3টা টপিকের এগুলোই মেন কথা। মেন কথাটা যখন মনে রাখবে, পরীক্ষার হলে যাওয়ার আগে কি আবার কি খালিকুজ্জামান স্যারের বই খুলবে, মাথা নষ্ট হয়ে যাবে? কখনোই কাজটা করবে না। এখনই লিখবে, পড়বে, নোট করবে, করে পরীক্ষার হলে যা, পরীক্ষার আগের রাত্রে সুন্দর করে খাতাটা খুলবে, খাতাটা খুলে মেইন পয়েন্টগুলো রিভিশন দিবে। ঠিক আছে, পরীক্ষার আগে সবসময় কখনো নিজেকে প্রেশার দিতে হয় না, তখন হয় কি পরীক্ষার হলে ব্রেন কাজ করে না। ঠিক আছে, আচ্ছা চলো এবার আমরা নেক্সট কথায় চলে আসি। নেক্সট বৈশিষ্ট্যটা হচ্ছে যে উৎপাদন খরচ। উৎপাদন খরচ আছে, মূলধনের জন্য উৎপাদন খরচ আছে। কিভাবে উৎপাদন খরচটা করা যায় জানো? হ্যাঁ, অনেক বইয়ে, অনেক রাইটারের বইয়ে এটার অনেকগুলো তথ্য পাওয়া যাবে, বা অনেক ধরনের ব্যাখ্যা পাওয়া যাবে। দেখা যাবে পাঞ্জেরি গাইডে, একটা বিভিন্ন গাইডেও এটার ডিফারেন্ট ডিফারেন্ট ডেফিনেশন, সংজ্ঞা দেওয়া। তুমি খুবই সহজ একটা বিষয় তুলে ধরতে পারো উৎপাদন খরচের ক্ষেত্রে। কি ধরনের খরচ বলি? যখন আমরা সুযোগ ব্যয় পড়ি, পড়েছো না ফাইন্যান্স? ইয়া আব্দুল্লাহ ভাইয়া কিন্তু ফাইন্যান্স পড়াচ্ছে, ফাইন্যান্সে পড়াচ্ছে না সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়ের ক্ষেত্রে আমরা কি চিন্তা করি? যে আমরা একটা জায়গায় বিনিয়োগ না করে আরেকটা জায়গায় বিনিয়োগ করলাম, সেখানে আমাদের সম্ভাবনা ছিল যেখানে বিনিয়োগ করা, সেখান থেকে তো আমরা কিছু ইনকামটা পেতাম, তাই না? ওখান থেকে তো এখন পাবো না, আমরা এখন পাবো আরেক জায়গায়। এটাকেই বলা হচ্ছে উৎপাদনের খরচ, এটাকেই বলা হচ্ছে সুযোগ ব্যয়। উৎপাদনের খরচ বলতে এখানেই বোঝাচ্ছে যে, যেমন তুমি চিন্তা করো তোমার প্ল্যান, তোমার পরিকল্পনা হচ্ছে, খ নম্বর প্রশ্নের ক্ষেত্রে তুমি কিন্তু এটাই লিখতে পারো যে, ধরি জনাব রহিমের পরিকল্পনা হচ্ছে 1 লক্ষ টাকা 2 বছরে জমানো এবং সেটা দিয়ে একটি মুরগির খামার খোলা, মুরগির খামার খোলা। আচ্ছা, তো ওই 1 লক্ষ টাকা জমানোর জন্য তাকে এখনই ব্যাংকে 10,000 টাকা 10%
সুদের হারে জমা রাখতে হচ্ছে। এই ক্ষেত্রে এই 10,000 টাকা সে ভোগ করতে পারতো, কিন্তু ভোগ না করে সে এটি জমাচ্ছে। এখানে উৎপাদনের খরচ তৈরি হচ্ছে, 10% সুদের হারও দেওয়া লাগছে, এখানেও উৎপাদনের খরচ তৈরি হচ্ছে, মূলধন উৎপাদনের জন্য খরচ তৈরি হচ্ছে। সবাই কি ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, মূলধন উৎপাদনের জন্য এখানেও খরচ তৈরি হচ্ছে। আচ্ছা, মূলধনের খরচ, উৎপাদনের খরচের পর আমি বললাম এটা অস্থায়ী। অস্থায়ী কেন? এটার সাথে অস্থায়িত্বের কি সম্পর্ক? খুবই মজাদার বিষয়। ওই যে বলেন না, টাকা হাতের ধুলার মতো। হ্যাঁ, যা টাকা যেরকম খুব দ্রুত হাতের কাছে আসে, সেরকম খুব দ্রুত হাতের কাছে চলে যায়। যদিও এটা খুবই মানে এক ধরনের কথা, বাট আসলে কিন্তু দুনিয়াতে এটা সত্য। তুমি অর্থ যখন তুমি মূলধন জমিয়ে নিয়ে আসছো, তোমার চিন্তা ধারণা কি? এই মূলধন কি তুমি সারা জীবন নিজের কাছে রেখে দিবে? না, তুমি এটাকে ব্যবসায় বিনিয়োগ করবে, তুমি এটাকে কাজে বিনিয়োগ করবে, এবং বিনিয়োগ করার সময় তোমার কি হবে? তোমার হাতের থেকে কিন্তু মূলধনটা চলে গেল। এই মূলধনটা তোমার কাছে সারা জীবন স্থায়ী থাকবে না। সারা জীবন তোমার কারখানায়, তুমি 2010 সালে একটা কারখানা খুললে, কত টাকা? 12 লাখ টাকা মূলধন নিয়ে। তখন তো তুমি 12 লাখ টাকা ওই কারখানা খোলায় খরচ করেই ফেলেছো। ওই 12 লাখ টাকা কি এখন আর তোমার কাছে আছে? না, নেই। ওই 12 লাখ টাকা শেষ হয়ে গিয়েছে, এবং তোমাকে দেখা যাবে কয়েকদিন পরে আবার মূলধন জোগাড় করা লাগবে কারখানাকে আরো প্রশস্ত বা কারখানার বাকি কার্যক্রম চালানোর জন্য। এই যে বিষয়গুলো, কারণ মূলধন খরচ হয়ে যায়, মূলধন খুব দ্রুত কাজে ব্যবহার হয়ে যায়। এইটাকেই বলা হচ্ছে মূলধন অস্থায়ী। কোনটাকে বলা হচ্ছে? মূলধন অস্থায়ী, টাকা হাতের ধুলা। আচ্ছা, এবার বলি সমজাতীয় নয়। আচ্ছা ঠিক আছে, সমজাতীয় বলতে বোঝাচ্ছে যে মূলধনের কোনো এক ধরনের ডেফিনিশন নাই। তুমি যদি বলো যে মূলধন তুমি নগদে নিবে, তুমি মূলধন নগদে নিতে পারো। অনেকেই আছে, অনেক ব্যবসায়ী বাংলাদেশে আছে যারা কিনা নিজের মায়ের গোল্ডের গহনা বা নিজের ওয়াইফের গোল্ডের গহনা, বা এরকম অনেক নারী উদ্যোক্তারা আছে, বেশিরভাগ নারী উদ্যোক্তারাই নিজেদের বিয়ের গোল্ডের গহনাকে বিক্রি করে, বা নিজের বিয়ের গোল্ডের গহনাকে লোন হিসেবে, জামানত হিসেবে রেখে ঋণ নিয়ে ব্যবসা করছে। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে কি, তুমি এটাকে কোনো একটা নির্দিষ্ট বাধা ধরায় বা একটা সমজাতীয় বাধা ধরায় রাখতে পারছো না, যে কোথায় তুমি এটাকে ব্যয় করবে, কিভাবে তুমি ব্যয় করবে, কোথা থেকে মূলধনটা আনবে, তাই না? এটা যে কোনো একটা মাধ্যম, যে কোনো মাধ্যম হতে পারে, যে কোনো অবস্থা হতে পারে। এর জন্য এখানে বলা হচ্ছে এখানে কোনো সমজাতীয়তা নেই। ঠিক আছে? আচ্ছা, এরপরের কথা হচ্ছে ভবিষ্যৎ আয়ের উৎস। এটা তো আমি সংজ্ঞাতেই বর্ণনা দিয়ে দিলাম, কারণ আমি যখন মূলধন জোগাড় করলাম, এই মূলধনটা আমি ব্যবসায় বিনিয়োগ করব, ব্যবসায় কাজে লাগাবো। তো তখন কি হবে? ব্যবসায় যখনই আমি এটাকে কাজে লাগাচ্ছি, ভবিষ্যতে আমি ওই ব্যবসা থেকে অর্থ পাবো, ইনকাম করতে পারবো, উপার্জন করতে পারবো। এর জন্য একে বলা হচ্ছে ভবিষ্যৎ আয়ের উৎস। সবার শেষ বৈশিষ্ট্যটা হচ্ছে গতিশীলতা। আচ্ছা, গতিশীলতা কিভাবে? এই তো এই বিষয়টা, আমার ব্যবসা যদি রংপুরে থাকে, আমি যদি রংপুরের মানুষ হই, তাহলে কি হবে? আমি মূলধন যদি আমি ঢাকার ব্যাংকের থেকে তুলি, বা আমি ঢাকার মানুষ, আমি ঢাকায় জমিয়েছি, বাট আমার ব্যবসা রংপুরে, আমি এমন কি আছে যে আমি রংপুরে মূলধন বিনিয়োগ করতে পারবো না? অবশ্যই পারবো, 1000 বার পারবো। এখানে কোনো সমস্যা হবে না। আমি শুধু অর্থটা বা সম্পত্তি যেটা আমি মূলধন হিসেবে জমা করেছি, তাকে নিয়ে রংপুরে চলে যাব, সেখানে আমি বিনিয়োগ করব। হ্যাঁ, বাংলাদেশে এরকম অনেক অনেক ব্যবসায়ী আছে যারা কিনা বাংলাদেশের বাহিরে শেয়ারে বিনিয়োগ করে, শেয়ারে বিনিয়োগ করে। বাংলাদেশে এরকম অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানিজ আছে যারা কিনা এই দেশের না, যারা কিনা বাহিরের দেশের মালিকানা, কিন্তু এই দেশে ব্যবসা পরিচালনা করছে। বাইরের দেশের ক্যাপিটাল বা বাইরের দেশের সেই মালিকানায় যে মূলধন জমা হচ্ছে, সেগুলো কিন্তু এই দেশে কাজে লাগছে। তো এই যে কোনো দেশ বিদেশ জায়গা স্থানের কোনো সীমাবদ্ধতা নেই, তাই না? তো চিন্তা করো, যদি কোনো মাল্টিন্যাশনাল, তোমরা সবাই ব্যবসায়ী স্টুডেন্ট, বিজনেসের স্টুডেন্ট, তোমাদের নিশ্চয়ই গোল আছে, লক্ষ্য আছে যে একসময় তোমরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করবে। তো এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কি বুঝে যে এমন
কোম্পানি বা এমন ব্যবসায় যেগুলো কিনা একাধিক দেশের মধ্যে ব্যবসায় কার্য পরিচালনা করে। তো মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর মধ্যে আছে গ্রামীণ ফোন, এর মধ্যে আছে কোকা কোলা, এরকম অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানিজ আছে যেগুলো কিনা স্যামসাং, হ্যাঁ, এগুলো বাংলাদেশেও এগুলো ব্যবসা পরিচালনা করে, প্লাস এদের মেন ব্যবসা অন্য অন্য দেশেও আছে। তার মানে কি বাংলাদেশে কি তারা মূলধন বিনিয়োগ করছে না? করছে। বাংলাদেশি মানুষরা কি ওখানে অন্য দেশে মূলধন বিনিয়োগ করছে না? অবশ্যই করছে। তাহলে বলা যায় যে মূলধনের ক্ষেত্রে কোনো স্থানের বাধ্যবাধকতা নেই, কোনো সীমাবদ্ধতা নেই। এই ক্ষেত্রে বলা হচ্ছে মূলধন গতিশীল। কি বলা হচ্ছে? মূলধন গতিশীল। উদাহরণ দিয়ে বিষয়গুলোকে মনে রাখার চেষ্টা করবে, কারণ দেখবে যে এই প্রত্যেকটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে উদাহরণ আছে। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। বৈশিষ্ট্য হয়ে গেল। নেক্সট স্লাইডটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এইটা পরীক্ষায় আসে। মূলধন থেকে প্রশ্ন আসলে এখান থেকে প্রশ্ন আসবে গ্যারেন্টিড। ঠিক আছে, কি যে মূলধন গঠনের পর্যায়গুলো কি কি, কোন পর্যায় থেকে মূলধনকে গঠন করা হয়, কোন শ্রেণী, কিভাবে তা তৈরি হয়। এই হচ্ছে এটার সিকোয়েন্স, এইভাবে আসে। ঠিক আছে, কিভাবে আসে মূলধনের কার্যক্রমটা? সবার প্রথমে মূলধনকে আয় করতে হয়, বা মূলধনকে আমি যদি বলি উপার্জন করতে হয়। আমি জানি তোমরা যারা ব্যবসায়ের শিক্ষার্থী আছো, তোমরা এখনই অনেকে অনেক ধরনের ব্যবসায়ের সাথে জড়িত আছো। এমনকি তোমাদের বয়সী আমার এমন অনেক ক্লাসমেট ছিল, ফ্রেন্ডস ছিল যারা কিনা ওই টাইমে বিজনেস করতো। অনেকের কেকের বিজনেস আছে, অনেকের কেক বেকিং এর, অনেকের আছে সুসুতা হাতের কাজের, বা আমি যদি অনেকের আছে টি শার্ট সেলিং, টি শার্ট রিসেলিং, বা ফোন ম্যানুফ্যাকচারিং, এ ধরনের অনেক ভালো ভালো ব্যবসায় নিজেরাই শুরু করে দিয়েছো অলরেডি। তোমাদের কিন্তু বোঝা দরকার যে আমরা যে মূলধনটা তৈরি করছি এটা কোন কোন পর্যায়ে গঠন করা হয়। সবার প্রথমে মূলধনকে উপার্জন করা হয়। নিশ্চয়ই যারা ওই ব্যবসাটি শুরু করেছে তারা অনেক বছর ধরে কি করছিল, যে অনেকে আছে, যেমন আমার কয়েকজন ফ্রেন্ড যে শুরু করেছে তার মধ্যে একজন আমার কাজিন আছে, তার একটা ব্যবসায় ছিল, সেই ব্যবসাটা ছিল কাপড়ের। কাপড় বলতে কি, সে খুব হাই ক্লাস মালয়েশিয়ান বোরকা, মালয়েশিয়ান হিজাব, তারপরে আরো ছিল কিছু শোপিস, খুবই সুন্দর। এগুলো এগুলো একটু ফেসবুক পেজে বিক্রি করতো, খুবই ভালো চলছিল। তো সে সে তখন কি করতো, সে স্টুডেন্ট টাইমে টিউশন করাতো, স্টুডেন্ট টাইমে সেই টিউশনের টাকা জমাতো, প্লাস স্টুডেন্ট টাইমে সে হাতের কাজ করতো। সেই টিউশনের হাতের কাজের টাকা জমিয়ে সে এই ব্যবসাটা শুরু করে। তখন তাকে কি করতে হয়েছে বলতো? তার একটা গোল ছিল যে সে ব্যবসাটি শুরু করবে, তার 1 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা পুঁজি লাগবে, সেই মূলধন লাগবে। সেই মূলধনটা সে কোথা থেকে জোগাড় করলো? সে টিউশনি করলো, সে উপার্জন করলো, সেই মূলধনটা আয় করলো। এই হচ্ছে উপার্জন। এরপরে সে সেই মূলধনটিকে সঞ্চয় করবে, এক জায়গায় জমা করতে থাকলো, তাই না? সে যখনই টিউশন করতো তার থেকে কিছু কিছু অংশ জমা করতে থাকলো। যেমন আমারও ব্যবসায়ের প্ল্যান আছে, আমারও বিজনেস প্ল্যান আছে, আমারও লক্ষ্য আছে যে আমি একসময় ইনশাল্লাহ বিজনেস জয়েন করবো, অ্যাজ আমি একজন বিজনেস স্টাডিজের স্টুডেন্ট। তো বিজনেস জয়েন করবো, অ্যান্ড হ্যাঁ, অবশ্যই আমি সেই জন্য কাজ করছি যাতে আমি মূলধনটা জমা করতে পারি। কি কি ভাবে? যেমন এখন পরিশ্রম করছি, তোমাদেরকে পড়াচ্ছি, নিজেও টিউশন করাচ্ছি, আরো এভাবে আমি পরিশ্রম করছি যাতে আমি একসময় মূলধন জমাতে পারি। এই হচ্ছে প্রক্রিয়া, আমি কাজগুলো করলাম। প্রথমে উপার্জন করলাম, এরপরে সেখান থেকে কিছু অর্থ আমি সঞ্চয় করছি এক জায়গায়, এবং যদি দরকার পড়ে আমি এক্সট্রা সংগ্রহ করছি। আচ্ছা আমাকে বলো তো সংগ্রহটা কিভাবে হচ্ছে? আমি তোমাদের বলি সংগ্রহটা কিভাবে হচ্ছে। সংগ্রহটা হচ্ছে, আমি যদি ব্যাংক লোন নেই, ব্যাংক ঋণ, বা আমি যদি বলি বন্ধুর থেকে ধার, হ্যাঁ, এই যে দেখো কত বিষয়গুলো আছে না। প্রথমে আমি বললাম আয় উপার্জন, এরপরে বললাম আমি এটাকে সঞ্চয় করব, পুরো উপার্জন আমি ভোগ করে ফেলবো না, কিছু অংশ আমি সঞ্চয় করব, জমা করব। এরপর আমি বললাম যে ব্যাংকের ঋণ নিলাম,
সংগ্রহ, আমার তাতেও মূলধন কুলাচ্ছে না, তখন আমি দেখব কি যে না আমার নিজের ভাগের থেকে যা সঞ্চয় করেছি তাতে আমার হচ্ছে না, আমার আরো 2 লাখ টাকা দরকার। আমি তখন ব্যাংকের থেকে ঋণ নিব, আমি তখন বন্ধু থেকে ধার নিব, অথবা বিনিয়োগকারী ইনভেস্টর খুঁজবো। কি? বিনিয়োগকারী শার্ক ট্যাঙ্ক দেখো তোমরা। আমি জানি বাংলাদেশে ইন্ডিয়ান শার্ক ট্যাঙ্কটা অনেক বেশি ফেমাস, অনেক স্টুডেন্টরা আছে দেখছো, এবং তো সবাই নিশ্চয়ই নিউজও পেয়েছো যে বাংলাদেশেও এটার সিজন শুরু হওয়ার কথা, জানি না কবে, বাট শুরু হওয়ার কথা। বাট অ্যাজ আ বিজনেস স্টুডেন্ট, একজন ব্যবসায় শিক্ষা স্টুডেন্ট হিসেবে আমি তোমাদের সাজেশন দিব, সময় বিরতিতে ইউটিউবে বা যেহেতু এখন তোমরা একজন বিজনেস স্টুডেন্ট, তোমাদের লাইফ গোল নিয়ে কিছু করা উচিত। আজে বাজে কাজে সময় নষ্ট না করে, আজে বাজে কাজে সময় নষ্ট করে কিছু সময় এই সব জিনিসে ব্যয় করো। তোমরা সবাই, আমি বলবো শার্ক ট্যাঙ্ক, তারপরে আছে কিছু বিজনেস কেস স্টাডি এর, মানে বিজনেস কেস সলভ এর ভিডিওস আছে, এগুলো দেখো। কেন বলি এগুলো দেখলে তোমরা প্র্যাকটিক্যাল লাইফ বা আসল বিজনেসের দুনিয়ায় যে কি চলছে, কিভাবে কাজ হচ্ছে, সেগুলো ব্যাপারে আইডিয়া পাবা। আমি জানি তোমাদের মধ্যে এরকম অনেক স্টুডেন্টরা আছে যারা কিনা অনেক বেশি জ্ঞানী, তোমাদের মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, এবং আমি জানি তোমাদের মধ্যে কেউ না কেউ একদিন আম্বানি বা আদানি এরকম, আমি যদি বাংলাদেশিদেরও কথা বলি, এরকম অনেক বড় কেউ হতে পারবা। কিন্তু তোমাদেরকে সঠিক রাস্তায় থাকতে হবে, সঠিক গাইডলাইন পেতে হবে। তো নিজেকে, কেউ কখনো কাউকে সঠিক গাইডলাইন সবসময় দেয় না, তো নিজেকে নিজের সঠিক পথে রেখো, জ্ঞানের পথে রেখো। সত্যি বলি, সামনে যে জমানাটা আসছে সেখানে তোমাকে জ্ঞান ছাড়া কেউ উপরের দিকে নিতে পারবে না। আচ্ছা, আমি এখন টপিকে আসি। টপিকটা হচ্ছে, হ্যাঁ আমরা বললাম কি বিনিয়োগকারী, হ্যাঁ তুমি তখন ইনভেস্টর খুঁজবে, বিনিয়োগকারী খুঁজবে, যাতে সে তোমার ব্যবসায়ের উপর বিনিয়োগ করে তোমাকে মূলধন দেয়। এটাও তুমি করতে পারো। এরপরে তোমার কাজ হচ্ছে ব্যবসায় শুরু করা, মানে ব্যবসায় এখন তুমি মূলধন জোগাড় করে ফেলেছো, এখন তুমি বিনিয়োগ করবে। এই হচ্ছে 4টা স্টেপ। কি হচ্ছে? এই হচ্ছে 4টা স্টেপ। আশা করি সবাই বুঝতে পেরেছো কোন 4টা পর্যায়ে তোমাদের মূলধনটি কাজে লাগছে। এবং আমি বলি, খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। তোমরা দেখবে 2023 সালে অনেকগুলো বোর্ডে এটার প্রশ্ন এসেছে, অনেকগুলো বোর্ডে, যে মূলধনের কোন পর্যায়ে আছে, এটা মূলধনের কোন পর্যায়ে আছে। ব্যাখ্যা করা কিন্তু কঠিন না, কিন্তু তোমাদের বুঝতে হবে যে সে কোন পর্যায়ে আছে। সবচেয়ে বেশি প্যাচ লাগে হচ্ছে সঞ্চয় এবং সংগ্রহের পর্যায়ে। হ্যাঁ, কারণ তোমার দেখা যাবে, এক তো তোমাকে বললো তুমি নিজের উপার্জন থেকে কিছুটা সাইড করে অর্থ জমা করো, আবার তোমাকে বলতে হবে যে আমার সঞ্চয়কৃত অর্থ যদি যথেষ্ট বা যথার্থ না হয়, তখন আমার বাহিরের উৎস থেকে সেগুলো গ্রহণ করতে হবে। বাহিরের উৎস কি হতে পারে? ব্যাংক লোন, বিনিয়োগকারী, বন্ধু বা আত্মীয় স্বজন থেকে ধার, মহাজনদের থেকে ধার, এগুলো হতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাব। আচ্ছা, নেক্সট স্লাইড হচ্ছে মূলধনের উপর বিস্তারকারী উপাদান। হ্যাঁ, মূলধন যে তোমাকে সঞ্চয় করতে হবে, তখন কি কি উপাদানগুলো আছে যেগুলা তোমার মূলধন সঞ্চয়কে সহজ অথবা কঠিন করে দিবে। কিছু কিছু উপাদান আছে যেগুলো হয়তো যদি তোমার এগুলো ভালো থাকে, এই উপাদানগুলো যদি তোমার ভালো থাকে, তাহলে তোমার জন্য মূলধন সঞ্চয় সবচেয়ে সহজ হয়ে যাবে। অথবা তোমার যদি এই উপাদানগুলো তোমার লাখের মানে তোমার কাজের সাথে না মিলে, তখন দেখা যাবে তোমার মূলধন সংগ্রহ অনেক কঠিন হয়ে যাবে। চলো আমরা আইটেম গুলো দেখি যে কি কি উপাদান আসলে মূলধনের উপর প্রভাব বিস্তার করে। আচ্ছা, প্রথমেই দেখো সঞ্চয়ের সামর্থ্য। হ্যাঁ, তোমার যদি উপার্জন সেরকম না করতে পারো, যেমন ধরো তোমার প্রতি মাসে তোমার গোল হচ্ছে তুমি 10 বছরে 1 লক্ষ টাকা জমাবে, তার মানে তোমার কতটুকু টাকা জমানো দরকার? 10 বছর, ধরো 10 মাসে তুমি 1 লক্ষ টাকা জমাবে। এখন হচ্ছে যেহেতু মার্চ মাস চলতেছে, আর 10 মাস আছে বছর শেষ হইতে, 2025 সালে তুমি ব্যবসা শুরু করতে চাও, এবং এই 10 মাসে তুমি ব্যবসা মানে অর্থ জমাবে। প্রতি মাসে তাহলে তোমার কত করে জমানো লাগবে? 1 লাখের জন্য 10,000 টাকা করে। এখন তুমি বলো, তোমার যদি এরকম অবস্থা হয় যে তোমার ইনকাম হচ্ছে 20,000 টাকা, তার মধ্যে তোমার খরচ হয়ে যায় 17,000 টাকা, মাসের শেষে হাতে থাকে 3,000 টাকা,
তোমার কি 10,000 টাকা জমছে? না। তাহলে বোঝা যাচ্ছে যে তোমার যতটুকু সঞ্চয় করা দরকার ততটুকু সামর্থ্য হয়নি। কি হয়নি? সামর্থ্য হয়নি। তো এই সামর্থ্যটাকে রেডি করতে হবে যে আমার যাতে লক্ষ্য অর্জনের জন্য আমি সঞ্চয়ের যতটুকু সঞ্চয় করা দরকার ততটুকু সামর্থ্য আমি থাকে, ততটুকু সামর্থ্য আমার থাকে। ঠিক আছে, এই যে দেখছো টপিকটা কিভাবে আসলো। আচ্ছা, এর পরের বৈশিষ্ট্যটা আমি বলি। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে সঞ্চয়ের ইচ্ছা। হ্যাঁ, আমাদের জেনারেশনের জন্য এটা সবচেয়ে বড় প্রবলেম, সবচেয়ে বড় প্রবলেম। আমি সেদিন ইন্ডিয়ান কোন একজন রাধিকা গুপ্তাকে তোমরা যদি কখনো সার্চ দাও দেখতে পারবে। খুবই আমার ব্যক্তিগতভাবে ওনাকে খুবই পছন্দ, কারণ ওনার জীবনে অনেক বাধা ছিল, স্পেশালি ওনার হেলথ নিয়ে। স্টিল বর্তমানে উনি অনেক সফল একজন ব্যবসায়ী আর নারী নারী ব্যবসায়ী। তো আরো আরো বেশি সাপোর্ট আমার ওনার প্রতি আছে। তো কথা হচ্ছে কি, সেখানে সে একটা কথা তুলে ধরছে যে আজকের জেনারেশনের, আমরা যে জেনারেশন, আমরা কেন উদ্যোক্তা হওয়ার পিছনে আমাদের অনেক বড় একটা বাধা কি হবে? অনেক বড় একটা বাধা হবে যে আমরা তো মূলধনই জমা করতে পারবো না। কেন আমি বলি, আমরা দেখা যায় মাসে মাসে 3 থেকে 4 হাজার টাকা বা এরকমই টাকা নিজের গার্লফ্রেন্ডের পিছনে উড়াই দিই বা বয়ফ্রেন্ডের পিছনে উড়াই দিই, বা ধরো ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে রেস্টুরেন্টে খেয়ে উড়াই দেই। প্রতি মাসে আমাদের নতুন জামা লাগবে, নতুন কাপড় লাগবে, নতুন ফ্যাশন লাগবে। তারপরে হচ্ছে আরো যদি আমি বলি, খারাপ মনে করো না, আরো যদি আমি বলি আমাদের নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন লাগবে, আমাদের হটস্টারের সাবস্ক্রিপশনস লাগবে। এত হিউজ হিউজ চাহিদা আমাদের, মানে এত এন্টারটেনমেন্ট চাহিদা আমাদের, এত এন্টারটেনমেন্ট চাহিদা যে আমাদের ব্যক্তিগত লাইফে আমাদের এন্টারটেনমেন্ট কস্ট অনেক বেশি। তো সেক্ষেত্রে হয় কি, আমরা যতটুকু উপার্জন করি তা অলমোস্ট পুরাটাই আমাদের খরচ হয়ে যায়। সবকিছু তো একটা লিমিটে রাখা উচিত, তাই না? যেমন আমরা যদি আমাদের খাবারের আয়, খাবার, বেঁচে থাকা সবকিছু একটা লিমিটে রাখি, তাহলে কিন্তু আমাদের জীবনটা সুন্দর হয়, কারণ কোনো কিছু অতিরিক্ত ভালো না। সেক্ষেত্রে আমাদের জেনারেশন এই জিনিসটা বুঝে না। আমাদের জেনারেশন অর্থ সঞ্চয়, অর্থ বিনিয়োগ এই শব্দগুলোর সাথে অ্যাডজাস্ট করতে পারে না। হ্যাঁ, তখন মনে হবে কি আমি বাপ মার মতো ঘ্যান ঘ্যান করতেছি। হ্যাঁ, আমি বুঝি, আমিও বুঝি, আমি এই সিচুয়েশন দিয়ে গেলাম। আমার আব্বু আম্মু আমাকে অনেকে বলে যে অর্থ সঞ্চয় করা উচিত, এত অতিরিক্ত খরচ করা উচিত না। কিছু কিছু জায়গায় কিন্তু ভালো। আমি বলতেছি না তোমাদের লাইফ বাঁচা লাগবে না, অবভিয়াসলি roam around the world, see people, meet with people, enjoy, but do save your money. সঞ্চয় করো, do save your money. তুমি জানো না যে কখন কোন সময়ে তোমার ওই অর্থ কাজে লাগবে। আমরা এখন বড় হচ্ছি, তুমি এখন বড় হচ্ছ, তুমি কয়েকদিন পরে প্র্যাকটিক্যাল লাইফে চলে যাবা, বাস্তবিক জীবনে চলে যাবা। আজকে তুমি সাডেনলি অসুস্থ হয়ে গেলে, তোমার মা অসুস্থ হয়ে গেল, তোমার বাবা অসুস্থ হয়ে গেল, এবং সাডেনলি এক্ষুনি তোমার কিছু টাকা দরকার, ব্যাংকের থেকে তুলতে পারতেছো না, যে কোনো কিছু তোমার এক্ষুনি টাকাটা দরকার, কোথা থেকে আনবে? তোমার যদি একটু সঞ্চয় থাকতো তখন কিন্তু তোমার মাথায় এটা হিট করবে, তখন তোমার মনে হবে যে হ্যাঁ হ্যাঁ কি করে ফেললাম। তো না, এটা বলতেছি না যে এর জন্য নিজের বিনোদন বা এন্টারটেইনমেন্ট লাইফটাকে নষ্ট করে ফেলো, নো, এন্টারটেইনমেন্ট করো, নিজের ডিজায়ার্ড লাইফটা বাঁচো, কিন্তু যাতে ফিউচারেও নিজের ডিজায়ার্ড লাইফটা বাঁচতে পারো সেটুকু চিন্তা করো। সেই ক্ষেত্রে তোমার দরকার সঞ্চয়ের ইচ্ছা। তো সঞ্চয়ের ইচ্ছার জন্য পরীক্ষার হলে তুমি কি লিখবে? পরীক্ষার হলে তো এগুলো লিখবে না। এটাই যে অনেক উদ্যোক্তাদের মধ্যে দেখা যায় যে তাদের মধ্যে ব্যবসায়িক প্রবণতা আছে, কিন্তু তাদের মধ্যে সঞ্চয়ের প্রতি অনীহা দেখা যায়। তারা অর্থ সঞ্চয়ের থেকে অর্থ খরচকে বেশি প্রাধান্য দেয়। তো সেই ক্ষেত্রে তাদের মূলধন জমা করা, মূলধন উৎপাদন করা কঠিন হয়ে পড়ে। ঠিক আছে, সঞ্চয়ের ইচ্ছা না থাকলে সে মূলধন জমা করতে পারবে না। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে দূরদৃষ্টি। ওহ, এটা সবচেয়ে সেরা। স্যামসাং এর চৌধুরীকে কে চিনো? জহুরুল হক। নিশ্চয়ই ব্যবসায় উদ্যোগের বই ছিল যে আমাদের ক্লাস 10-এ, সেখানে শেষে দিয়ে পড়তে হয়েছে আমাদেরকে। তারা জীবনের সবচেয়ে উন্নতি করেছে তাদের এই দূরদৃষ্টির কারণে।
যেমন স্যামসাং এর চৌধুরী ফার্মাসিউটিক্যাল, হ্যাঁ, ওষুধ ব্যবসা, ওনারা যে জানতো, ওনারা তখনই ওনারা গেস করতে পেরেছিল বা ওনাদের একটা চিন্তাধারা হয়েছিল যে এক সময় এই ব্যবসায় সবচেয়ে উন্নতি হবে, আমি এই ব্যবসায় যদি এইভাবে মূলধন খাটাতে পারি তো আমি সবচেয়ে উন্নতি করব। তো এই যে দূরদৃষ্টি কাজে লাগানো, যে দূরদৃষ্টিটা কি, তুমি এখনই চিন্তা করতে পারছো যে তোমার সামনে ভবিষ্যতে কি হতে পারে, মানে একটা ইমাজিনেশন আসে, একটা একটা ক্যালকুলেশন, হিসাব করা, দূরদৃষ্টিটা তোমার লাগবে যে তুমি যে ব্যবসাটা শুরু করতে চাচ্ছ তার জন্য তোমার কতটুকু মূলধন দরকার, কিরকম মূলধন দরকার, কোথায় বিনিয়োগ করা দরকার, কোথায় এটা কাজে লাগবে। দূরদৃষ্টি তোমার থাকা লাগবে, তোমাকে ইমাজিন করা লাগবে, তোমাকে চিন্তা করা লাগবে, হিসাব করা লাগবে যে ভবিষ্যতে কি হবে। দূরদৃষ্টি বলতে গেলে এখানে তোমাকে বুঝাচ্ছে হচ্ছে ভবিষ্যতের হিসাব। কি বুঝাচ্ছে? ভবিষ্যতের হিসাব। আশা করি সবাই বুঝে গিয়েছো, এখানে বুঝাচ্ছে হচ্ছে ভবিষ্যতের হিসাব। আচ্ছা, এবার আমি নেক্সট টপিকে আসি। নেক্সট টপিকটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। উচ্চাকাঙ্ক্ষা মানে হচ্ছে অনেক বড় ইচ্ছা বা অনেক বড় আশা, অনেক বড় আগ্রহ। যেমন আমি বলি, কিছু কিছু উদ্যোক্তারা কিন্তু এই দিকে, এরকম অনেক বিজনেসের কথা শুনবা যারা কিনা শুরুতে অনেক ভালো করে, অনেক উন্নত করে, বাট হঠাৎ করে ড্যাম খেয়ে লস খেয়ে যায়। তার কিছু কারণ আমি বলি। ব্যবসার শুরুতে না একটা লেভেল থাকে, প্রত্যেকটা ব্যবসার একটা লেভেল থাকে, তোমাকে সেটা বুঝতে হবে। তুমি তার থেকে বেশি এখনই আশা করতে পারো না। যেমন ধরো, তুমি যদি বুঝতে পারো যে তোমার যে ব্যবসাটি আছে, তুমি যে উৎপাদন করবে, সেখানে তোমার 2 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকাতেই চলে যাবে, হয়ে যাবে ইনাফ। কিন্তু তুমি উচ্চাভিলাষী, উচ্চাভিলাষী মানে হাই হোপস, উইথ হাই হোপস, অনেক উচ্চ আশা নিয়ে তুমি ভাবলে আরে না 5 লক্ষ টাকা দিয়ে কিছু হবে না, আমি এক্সট্রা ব্যাংকের লোন নিয়ে 12 লক্ষ টাকা নেব। তখন তুমি করলে এক্সট্রা খরচ, তখন তোমার লাগবে এক্সট্রা সুদের হার, তখন তোমার হয়ে যাবে এক্সট্রা কষ্ট, কারণ পরে তোমাকে লোন দিতে হবে। কিন্তু তোমার ব্যবসায় থেকে আয় আসার সম্ভাবনা মাত্র 4 লাখ টাকা, তুমি 12 লাখ টাকার লোন কিভাবে দিবে? কষ্ট হয়ে যাবে। উচ্চাকাঙ্ক্ষা, এই ক্ষেত্রে আবার আমি যদি বলি আমি উচ্চাকাঙ্ক্ষাকে ডিমোটিভেট করছি না, আমি এক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষার ইতিবাচক দিকটাও তুলে ধরি। উচ্চাকাঙ্ক্ষার দিকে ইতিবাচক দিকটা কি? উচ্চাকাঙ্ক্ষার দিকে আমি যদি ইতিবাচক দিকটা তুলে ধরি, যে তুমি এতটুকু চিন্তা করো যে তোমার ভবিষ্যতে এই ব্যবসাটির দূর কতটুকু যাবে। হ্যাঁ, তোমার ভবিষ্যতে তুমি চিন্তা করলে তোমার 5 লক্ষ টাকার মতো ভবিষ্যতে খরচ হবে এটা নিয়ে, তখন তুমি ভাবলে আরে না 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 আমি কিপটামি করবো, আমি 2 লাখের মধ্যে শেষ করে দিব। তখন হবে কি, উৎপাদনের মান নষ্ট হয়ে যাবে, ব্যবসার মান নষ্ট হয়ে যাবে, এটা করা যাবে না। হ্যাঁ, ব্যবসার মান নষ্ট করা যাবে না। এই ক্ষেত্রে আবার উচ্চাকাঙ্ক্ষা দরকার। তো উচ্চাকাঙ্ক্ষার উভয় ইতিবাচক এবং নেতিবাচক দিক আছে। আশা করি যখন বৈশিষ্ট্য আসবে তখন মূলধনের এই জিনিসটা তুমি বলতে পারবে যে উচ্চাকাঙ্ক্ষার ইতিবাচক নেতিবাচক দিকগুলো কি কি। আচ্ছা, এবার আমি চলে আসি সুদের হার। হ্যাঁ, সুদের হার অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যারা ফাইন্যান্স নিয়েছো তারা নিশ্চয়ই মূলধন ব্যয়, সামনে মূলধন ব্যয়ের অধ্যায় আব্দুল্লাহ ভাইয়া পড়াবে। আর এখন তো নিশ্চয়ই যেহেতু টেস্ট পরীক্ষা দিচ্ছ, তোমরা মূলধন ব্যয়ের অধ্যায়টা পড়ে ফেলেছো অলমোস্ট, এটলিস্ট কিছু তো হলেও জানো। সেখানে তোমরা জানো যে মূলধনের জন্য তোমাকে সুদ প্রদান করতে হয়, শেয়ার হোল্ডারদের ইন্টারেস্ট দিতে, শেয়ার হোল্ডারদের তোমাদের লভ্যাংশ দিতে হয়, ব্যাংক থেকে লোন নিলে তার সুদের হার দিতে হয়, এই সব ক্ষেত্রেই তোমার খরচ আছে। তো মূলধনের জন্য, মূলধন জোগাড়ের জন্য এই সুদের হার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। মূলধনের জন্য এই সুদের হার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক প্রভাবশালী একটা বিষয়। যদি সুদের হার বেশি হয় মূলধনের খরচ বেশি হয়ে যাবে, যদি সুদের হার কম হয় মূলধন সংগ্রহ সুবিধাজনক হবে তোমার জন্য। ঠিক আছে, তাহলে এই দিকটা তুলে ধরবে যে সুদের হার বেশি হলে মূলধন এর খরচ বেড়ে যাবে, মূলধন সংগ্রহ কষ্ট হয়ে যাবে। সুদের হার যদি কম হয় তো মূলধনের খরচ কমে যাবে, মূলধন সংগ্রহ ভালো হবে। আচ্ছা, এবার আমি চলে আসি এরপর টপিকে। এরপর টপিকটা হচ্ছে জানমালের নিরাপত্তা। তোমার যে সম্পত্তি আছে সেগুলোর নিরাপত্তার জন্য কিন্তু তোমাকে মূলধনের কথা চিন্তা করতে হয়। যেমন তুমি যদি চিন্তা করো এমন একটা ব্যাংকে তুমি 2 লক্ষ বা 5 লক্ষ টাকা জমা করে রাখলে, যে ব্যাংকটা কিনা
লিগ্যাল বা যে ব্যাংকটা তালিকাভুক্ত নাকি সেটাই তুমি জানো না। এত হাই রিস্কি জায়গায়, হ্যাঁ, হাই রিস্কি জায়গায় বিনিয়োগ মানে নিজের মূলধন সঞ্চয় না করাই ভালো। সেখানে তোমার নিরাপত্তা থাকে না। এরকম নিরাপত্তার বিষয়টাও কিন্তু মূলধনের জন্য একটা প্রভাবশালী উপাদান। এরপরে বিনিয়োগের সুযোগ, হ্যাঁ, মূলধনের ক্ষেত্রে আরো প্রভাবশালী উপাদান হচ্ছে তোমার বিনিয়োগের সুযোগটা কিরকম, কতটুকু তুমি বিনিয়োগ করতে পারছো, সেই বিনিয়োগের জন্য তোমার কি কি চান্সেস আসছে যে তোমার ব্যবসাটা কোন দিকে যাবে, এগুলো হচ্ছে বিনিয়োগের সুযোগ। তোমার মূলধনটা কিভাবে কাজে লাগাবে যাতে তুমি সবচেয়ে ভালো ভবিষ্যতে আয় পেতে পারো, সবচেয়ে ভালো ভবিষ্যতের সম্পদ তৈরি করতে পারো, এটাই হচ্ছে বিনিয়োগের সুযোগ। আশা করি সবাই ক্লিয়ার এই বিষয়টাতে। এবার আমি নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, বাংলাদেশের মূলধন গঠনে যে সমস্যাগুলো থাকে, অবশ্যই অবশ্যই বাংলাদেশে এখনো মূলধন বা উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মূলধন সংগ্রহ করা। অন্য কোনো কিছু সমস্যা না, বাংলাদেশে হাতের নাগালেই কিন্তু শ্রমিক খুঁজে পাওয়া যায়, ভূমিও আছে, কিন্তু সমস্যা অনেক বড় একটা সমস্যা হচ্ছে মূলধন পাওয়া যায় না। কারণ ওই যে সঞ্চয়ের প্রবণতা নেই, আর অনেক কাহিনী আছে যার জন্য বাংলাদেশে একটা ব্যবসায় যে আমি এখন শুরু করতে যাব, আমার সবচেয়ে বড় সংকট হচ্ছে আমি মূলধন পাবো না, আমার মূলধনই ইনাফ হবে না, আমি নিজে যা সঞ্চয় করেছি তা তো ইনাফ হবেই না, আশেপাশের থেকে সংগ্রহ করাটাও কষ্ট হয়ে যাবে। কি কি উপাদান আছে যেগুলো বাংলাদেশের মূলধন গঠনের সমস্যা তৈরি করে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ঘ নাম্বার প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা এবার চলো, স্বল্প আয়, অনেক অল্প আয়ের জন্য বাংলাদেশে বেশিরভাগ মানুষ অনেক অল্প ইনকাম করে, অনেক অল্প অর্থ উপার্জন করে, যেটা কিনা তাদের দেখা যায় সারা মাসে এর চেয়ে বেশি তারা ব্যয় করে, তাদের আয়ের থেকে বেশি, তো দিন শেষে তাদের কোনো জমা হয় না। হ্যাঁ, এর জন্য বাংলাদেশে উপার্জনের সমস্যা হয়, কারণ স্বল্প আয়, বেশিরভাগ মানুষের বাংলাদেশে স্বল্প আয় হয় ব্যয়ের তুলনায়। আচ্ছা এরপরে দূরদৃষ্টি, হ্যাঁ, বেশিরভাগ মানুষের না এই দূরদৃষ্টিটা নেই। বাংলাদেশি মানুষজন খুবই, আমার কাছে মনে হয় খুবই কনজাস্টেড বা ভীতু টাইপের। কেন বা আমি বলি ভীতুও না, আমি বলবো কি বিষয়টা, বিষয়টা হচ্ছে কি, লাইক আমরা চিন্তা করি যে আমরা যদি একটা চাকরি করে সুখে শান্তিতে একটা ইনকাম করে খেয়ে থাকতে পারি তাহলেই হয়ে গেল। আমরা কখনো এর চেয়ে বড় চিন্তা করি না, খুবই বড় চিন্তা করি না যে আমরা আমাদের জীবনটা অনেক বড় করতে পারবো বা আমরা এত বড় একটা কাজেও জড়িত হতে পারবো। যারা বড় চিন্তা করে তারা জীবনে অনেক আগিয়ে গিয়েছে, বাট দেখো বাংলাদেশে বেশিরভাগ মানুষ এটা চিন্তা করে না। তারা মনে করে খেয়ে পরে বাঁচলেই তো হলো। এটা একটা দূরদৃষ্টি থেকে, মানে এটা একটা নেতিবাচক দূরদৃষ্টি, নেতিবাচক। ঠিক আছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষদের সঞ্চয়ের প্রবণতাটাও কম, তো তাদের দূরদৃষ্টি দরকার। আচ্ছা এবার আমি আসি শিক্ষার অভাব, হ্যাঁ, যথার্থ শিক্ষার অভাব বাংলাদেশে, যে মানে এই শিক্ষাটার অভাব যে তোমার মূলধন কিভাবে জোগাড় করা লাগবে। তুমি চিন্তা করো, এরকম একটা সাবজেক্ট, এরকম একটা টপিক তোমাদের আছে, স্টিল তোমাদের বেশিরভাগদের কলেজেই দেখা যাবে যে এই জিনিসটা ভালো মতো পড়ানো হয় না, বা তোমরাও এটা পড়তে ইন্টারেস্টেড হও না, কারণ তোমরা আরে ধরে এটা তো বোরিং একটা টপিক, কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ, এটা ব্যাপারে জানা এত গুরুত্বপূর্ণ। যখন তোমরা প্র্যাকটিক্যাল লাইফে চলে আসবে তখন দেখবে যে আসলেই তো এই বিষয়টাকে তো আমি আগের থেকে জানি না, যে মূলধনের ক্ষেত্রে আমার এই বিষয়গুলো চিন্তা করা লাগে মূলধন জমা করার ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো সঞ্চয় স্পৃহার অভাব, এটা তো আমি বুঝালামই যে সঞ্চয় করতে চায় না, সঞ্চয় করতে না কোচ। সুদের হার, হ্যাঁ এটাও একটা বড় সমস্যা বাংলাদেশে। দেখা যায় লোনের বাংলাদেশে আয় অনুসারে ঋণের সুদের হার অনেক বেশি, যার জন্য বেশিরভাগ মানুষের ঋণ গ্রহণ করতে, ব্যাংক ঋণ সহ্য করতে পারে না বা ব্যাংক ঋণটাকে হজম করতে পারে না। এই ক্ষেত্রে আর যদি আমি ব্যাংক ঋণের বাহিরের মহাজনদের ঋণের কথা বলি, ওটা তো হিসাব ছাড়, ওগুলা অনেক বাজে পরিস্থিতি। তো এই ক্ষেত্রে সুদের হার অনেক বাজে একটা প্রভাবক। এরপরে বলা যায় যে বিনিয়োগের সুযোগ, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অনেক কম, যেহেতু আমি বললাম যে বাংলাদেশের যথার্থভাবে তোমার ইনকাম করা হয় না, তো বিনিয়োগের সুযোগটা একটু কম হয়। আচ্ছা আমাকে একটু একটা মিনিটের ব্রেক দাও, আমি এখনই আসছি, তোমরা এখানেই থাকো।
আম্মু হ্যাঁ বাসে তাহলে এই কোয়েশ্চেনে না আমি আমার সাথে এখন ইয়া আছে টুবু আছে স্পেন্টো আছে আরহানা আছে আচ্ছা মো ইয়া মাস্তুদাকে পড়াতে যাবো আম্মু মাস্তুদাকে পড়াতে যাবো আচ্ছা সমস্যা নাই একটা একটা খুবই দুঃখিত এখন আমার বাসায় আমার আম্মু অসুস্থ এর জন্য আমার ওনাকে একটু খোঁজ নেওয়া লাগছে মেডিসিনের টাইম হয়ে গেছে আচ্ছা হ্যাঁ এখন সবাই একটু দেখো বিষয়টা যে আমাদের কি বিনিয়োগের সুযোগ আছে এবং এরপরে আমাদের আছে হচ্ছে সামাজিক ধর্মীয় দৃষ্টিভঙ্গি হ্যাঁ সমাজে এই মূলধন বিনিয়োগ ব্যবসায় করা অনেকেই অনেক দিক থেকে অনেক ভাবে অনেক বড় করে ব্যবসা করা অনেক ধরনের রীতি আছে বুঝছো যেগুলো এগুলোকে সাপোর্ট করে না তো সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে সামাজিক দৃষ্টিভঙ্গিও বাংলাদেশের মূলধন সংগঠনের একটা বাজে প্রভাবক হ্যাঁ বাধা আচ্ছা আমরা তাহলে এই অধ্যায় এইখানের পার্ট আমাদের মূলধনের শেষ এরপরে মাশাআল্লাহ আমরা মূলধন শেষ করে ফেলেছি এখন আমাদের কথা হচ্ছে আমরা সংগঠন শুরু করব এটা হচ্ছে এই অধ্যায়ের শেষ টপিক এবং এটা হচ্ছে এই অধ্যায়ের যে আমরা উৎপাদনের উপকরণের কথা বলছি সবার শেষ উপাদান এটা তুমি ভূমি জোগাড় করলে কাজ করার জন্য তুমি শ্রমিক জোগাড় করলে শ্রম দেওয়ার জন্য যারা কিনা কাজ করতে পারবে তুমি মূলধন জোগাড় করলে যাতে তুমি শ্রমিক এবং ভূমি জোগাড় করতে পারো বা তুমি ব্যবসাটিকে পরিচালনা করতে পারো মূলধন জোগাড় করলে এইবার তোমার কাজ কি এইবার তোমার কাজ ব্যবসাটা তৈরি যেটাকে আমরা বলি সংগঠন সংগঠন তৈরি অর্গানাইজেশন একটা অর্গানাইজেশন তৈরি যেখানে তুমি কার্য পরিচালনা করবে যেখানে তোমার মূলধন তোমার ভূমি তোমার শ্রমিক এগুলো একসাথে কাজ করবে এটাকেই বলা হচ্ছে সংগঠন কি বলা হচ্ছে সংগঠন তাহলে চলো আমরা টপিকটা দেখি হ্যাঁ সংগঠন হলো উৎপাদনের সর্বশেষ উপাদান যা অন্য সকল উপাদান সমূহকে একত্র করে উৎপাদন কাজ পরিচালনা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুইটা লাইনই সংগঠনের ক্ষেত্রে কি সংগঠন হচ্ছে উৎপাদনের এরকম একটি উপাদান যেটা কিনা উৎপাদনের বাকি তিনটা উপকরণকে কোনটা মূলধন ভূমি এবং শ্রম এই তিনটাকে একত্র করে উৎপাদনের কাজে লাগিয়ে দেয় এই যে জায়গায় একত্র হয় সেটাকেই বলা হচ্ছে সংগঠন বা অর্গানাইজেশন ঠিক আছে সংগঠনের ইংরেজিটা আমি লিখে দেই অর্গানাইজেশন আচ্ছা ঠিক আছে এই বিষয়টা আশা করি বোঝা গিয়েছে যে সংগঠন তাহলে কি নিয়ে কাজ করে সে সবগুলো উপাদানকে একত্র এক জায়গায় করে এবং এরপরে ওটাকে সামনের কাজে নিয়ে যায় আচ্ছা সংগঠন উৎপাদনের অন্যান্য উপাদানের সংযোগ ও সমন্বয় করে চূড়ান্ত উৎপাদন কাজ করে চূড়ান্ত উৎপাদন কাজ কোথায় করা হয় সংগঠনে করা হয় খুব ইম্পর্টেন্ট দুইটা এমসিকিউ সংগঠনের কাজ কি সংযোগ ও সমন্বয় সংগঠন কি করায় চূড়ান্ত উৎপাদন কাজ পরিচালনা করে চূড়ান্ত উৎপাদন কাজ পরিচালনা করে সে উৎপাদনের শেষের প্রক্রিয়াগুলো আছে সেগুলো সব সংগঠনের মধ্যে হয় ঠিক আছে বুঝা গিয়েছে তাহলে আমরা নেক্সট টপিকটা দেখি নেক্সট টপিকটা হচ্ছে সংগঠনের বৈশিষ্ট্য হ্যাঁ সংগঠন বিষয়টা তো আমরা সবাই চিনি বুঝি
বাস এটার একটা বেসিক খুবই ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য যে সব উপাদানগুলোকে একসাথে নিয়ে উৎপাদনের কাজ করে। এই ক্ষেত্রে আমাদের সংগঠনের বৈশিষ্ট্যগুলো পড়া লাগতেছে, আবার এগুলো বি নাম্বার প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সাথে তোমাদের ক এবং এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখে নাও বিষয়টা। সুনির্দিষ্ট উদ্দেশ্য, সংগঠনের সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে। একটা শ্রমিকের কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য না, কাজে লাগে না উৎপাদনের ক্ষেত্রে। ভূমির কিসের সুনির্দিষ্ট উদ্দেশ্য? আর হচ্ছে মূলধনের জন্য আমাদের সুনির্দিষ্ট উদ্দেশ্য হচ্ছে ব্যবসায় করা, সংগঠন করা। এই যে সংগঠনের সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে। একটি ব্যবসায় সংগঠনের, এই যে সারা জীবন ব্যবসায় সংগঠন পড়ে আসতেছো, এটাই 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 ব্যবসায় সংগঠন। তো এটার ক্ষেত্রে তোমার সুনির্দিষ্ট উদ্দেশ্য কি থাকে? সবার ক্ষেত্রে যে মেইন সুনির্দিষ্ট উদ্দেশ্যটা থাকে সেটা হচ্ছে মুনাফা। হ্যাঁ, আবার কিছু কিছু ধরো এনজিও আছে বা বেশ সরকারি রাষ্ট্রীয় সংগঠন আছে যারা কিনা মুনাফা তাদের সুনির্দিষ্ট উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। তাদের উদ্দেশ্য কি? জনগণের কল্যাণ। এখন একটা মজাদার বিষয় তোমাদেরকে বলি, বর্তমান জমানায় হ্যাঁ এখনকার ব্যবসাগুলো না আর শুধুমাত্র মুনাফার দিকে ঝুঁকে নেই। হ্যাঁ, তুমি যদি এখন ওই যে বললাম না শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া, তো এরকম ইভেন শার্ক ট্যাঙ্ক অস্ট্রেলিয়া আছে, শার্ক ট্যাঙ্ক আমেরিকা আছে, পৃথিবীতে 40টা দেশে শার্ক ট্যাঙ্কের শো হয়। অ্যান্ড আমি তোমাদেরকে সাজেশন দিব তোমরা সময় সুযোগে ওগুলো দেখো। কেন বলতেছি? কারণ তাহলে না ব্যবসায় ব্যাপারে এবং ব্যবসার বিভিন্ন আইডিয়া ব্যাপারে, এন্টারপ্রেনারশিপ উদ্যোক্তা ব্যাপারে তোমাদের কিছু প্র্যাকটিক্যাল আইডিয়া হবে। আচ্ছা আমি এখন একটা কথা বলি। তো বিষয়টা হচ্ছে কি, এখনকার ব্যবসায়গুলো না বেশিরভাগ হচ্ছে কল্যাণের দিকে। কল্যাণ কিরকম? সমাজে কোনো একটি সমস্যা আছে সেটাকে সমাধানের জন্য ব্যবসাটা করা বেসিকলি। যেমন আমি যদি চিন্তা করি, যেরকম আমরা এখন একটা বলতে পারো যে বিদ্যালয় বা তোমাকে যদি বলি জীবন ড্রিঙ্কিং ওয়াটার, হ্যাঁ ওয়াটার বোতল বা মাম ড্রিঙ্কিং ওয়াটার বোতল, তারা যখন মাম কিন্তু বাংলাদেশের সবচেয়ে পুরাতন ড্রিঙ্কিং ওয়াটার বলতে গেলে, একদম ছোট্ট কাল থেকে ন্যানো বেবি সাইজ থেকে তো আমরা এই মামের পানি খেয়ে আসতেছি। সেখান থেকে তাদের কি চিন্তা ছিল যে আমরা মামের পানির বোতল বিক্রি করব, এটা নিয়ে আমরা ব্যবসা করব। তখন তাদের কি চিন্তা এসেছে? তাদের তখন চিন্তা উদ্দেশ্য এসেছিল যে বাহিরের মানুষকে সেফ নিরাপদ পানি প্রদান এর একটা ব্যবস্থা করব আমরা। এটা একটা সমস্যা, এটাকে সমাধান করব, সেখান থেকে আমরা মুনাফা অর্জন করব। এইভাবেই একটা সংগঠনের উদ্দেশ্য চলে আসে। এখনকার বেশিরভাগ ব্যবসায়ীগুলোই না এই ধরনেরই চাহিদা, মানে এই ধরনেরই কাজ করে যে সমাজে কোনো একটি সমস্যা আছে, সেই সমস্যাটাকে সমাধান করতে আমরা একটি পণ্য নিয়ে আসবো যেটা কিনা সমস্যাকে সমাধান করবে এবং যার বিপরীতে আমি মুনাফা পাবো। ক্লিয়ার? যার বিপরীতে আমি মুনাফা পাবো। আচ্ছা এবার দেখো সমন্বিত প্রচেষ্টা। হ্যাঁ, সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা সমন্বিত প্রচেষ্টা। সংগঠন একা চলে না। সংগঠন যখন চলে তখন তার সাথে তার মালিক, তার মূলধন, তার ভূমি, তার সম্পদ, তার শ্রমিকরা সবাই একসাথে চলে। সবাইকে একসাথে একটা সুরে একই কাজের জন্য চলতে হয়, সমন্বিত প্রচেষ্টা করতে হয়, নয়তো উৎপাদন কাজ হয় না, উৎপাদন কাজ ব্যাহত হয়। তো সংগঠনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সে একটি সমন্বিত প্রচেষ্টাকে কাজে নিয়ে আসে, সমন্বিত প্রচেষ্টাকে। আচ্ছা এরপরের বিষয়টা যদি ধরি, শ্রম বিভাজন, শ্রমকে কাজকে ভাগ করে দেওয়া। শ্রম বিভাজন, শ্রমকে কাজকে ভাগ করে দেওয়া। যখনই এই শ্রম বিভাজনটা নিয়ে আমরা কথা বলেছি কি শ্রমের ক্ষেত্রে, তোমার কথা হইতেছে যে আপু তাহলে শ্রম বিভাজন সংগঠনে কি করতেছে? সংগঠনের ভিতরেই কিন্তু তুমি শ্রম বিভাজন করো। সংগঠনের ভিতরে বিভিন্ন কাজের বিভাগ হয়। বিভাগ যেমন তুমি যদি বলতে পারো, এর আগের বার আমি বলছিলাম ডিপার্টমেন্ট, যেমন হিসাব বিজ্ঞানের বিভাগ হয়। যেরকম আমি যদি বলতে চাই তোমার উৎপাদনের বিভাগ হয়, কারখানার বিভাগ হয়। তোমার কিছু কিছু বিভাগ আছে যারা কিনা উচ্চ পদস্থ, মধ্য পদস্থ, নিম্ন পদস্থ। এগুলো ব্যবসায় উদ্যোগ যে রিয়াদ ভাইয়া পড়াচ্ছে সেখানে কিন্তু তুমি পড়তেছো অলরেডি।
সেই বিভাগগুলো কিন্তু করা হয় সংগঠনের ভিতরে। কোথায় করা হয়? সংগঠনের ভিতরে। আচ্ছা, এরপরে টপিকটা দেখো, দায়িত্ব ও ক্ষমতা বন্টন। সংগঠনের ভিতরে কার কোন দায়িত্ব, কে কোন কাজ করবে, কার ক্ষমতা কিসে, কোন ডিসিশন, কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কে কাজ করবে, এগুলা কিন্তু সংগঠনের ক্ষেত্রে করা হয়। কিসের ক্ষেত্রে করা হয়? সংগঠনের ক্ষেত্রে করা হয়। আচ্ছা, এরপরে টপিক দেখে যে কাজের শ্রেণীবিন্যাস। আগেন, আমি যদি শ্রমের বিভাজন বুঝে থাকি, তো আমি কাজের শ্রেণীবিন্যাসও বুঝবো। কোন কাজের লেভেল কতটুকু, কোন কাজ কোন শ্রেণীর ভেতরে পড়ে, কোন কাজ কে করলে সবচেয়ে ভালো কাজটা, ভালো ফলাফলটা আসবে, তোমার উৎপাদনটা সুন্দরভাবে হবে, সেটা কিন্তু কাজের শ্রেণীবিন্যাস সংগঠনের মধ্যে করা হয়। কোথায় করা হয়? সংগঠনের মধ্যে করা হয়। আচ্ছা, কাম্য তত্ত্বাবধান পরিসর, এটা নিয়ে তোমরা ব্যবসায় শিক্ষা বা ম্যানেজমেন্টে পড়েছো। ম্যানেজমেন্টে যে হেনরি ফেল তার নিয়ম আছে 14টি, সেখানে তোমরা কাম্য তত্ত্বাবধান পরিসরও পড়েছো, বা ব্যবসায় শিক্ষায় তোমরা ম্যানেজমেন্ট সাবজেক্টে তোমরা কাম্য তত্ত্বাবধান পরিসর পড়েছো। এটা মানে কি? কাম্য তত্ত্বাবধান পরিসর এরকম একটি ব্যবস্থা তৈরি করা যেখানে তোমার কর্তৃত্ব দায়িত্বের একটা শৃঙ্খলা থাকবে এবং সেটা সবচেয়ে ভালো মতো কাজ করবে। এটাকে বলা হচ্ছে কাম্য তত্ত্বাবধান পরিষদ। আমি সহজ ভাষায় বললাম, এখানে আর সংজ্ঞা পড়ার কোনো মানে হয় না। সংগঠনেই এটার কাজ করা হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে একটি ব্যবসায় সংগঠনে কাম্য তত্ত্বাবধান পরিসর নির্ণয় করা হয়। তাহলে সংগঠনের বৈশিষ্ট্য কি? কাম্য তত্ত্বাবধান পরিসর। আচ্ছা, এবার হচ্ছে পরিবর্তনশীলতা। হ্যাঁ, সংগঠন পরিবর্তন হতে পারে। সংগঠন তার কাজের জন্য তার কাজের ভিত্তিতে পরিবর্তন হতে পারে। কখনো সংগঠন একটা এক মালিকানা সংগঠন হতে পারে, কখনো হতে পারে তার অংশীদারিকে আমরা পাবলিকের কাছে শেয়ার বিক্রি করে আমরা এটাকে পাবলিক কোম্পানিও তৈরি করে ফেলতে পারি, প্রাইভেট কোম্পানিও তৈরি করতে পারি শেয়ার না বিক্রি করে। তো এটা পরিবর্তনশীলতা বিভিন্ন কোম্পানির মধ্যে হতেই থাকে। এটাই হচ্ছে সংগঠনের ক্ষেত্রে বৈশিষ্ট্য। আচ্ছা, তো আমরা নিশ্চয়ই এই বিষয়গুলো বুঝতে পেরেছি। তো বুঝতে পারলে আমরা চলে যাই, খুব দ্রুত সাম আপ করবো যে বিষয়গুলো সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইজি টপিক, সেটা হচ্ছে সংগঠনের কি কি শ্রেণী বিভাগ আছে। ঠিক আছে, সংগঠনের আসলে শ্রেণী বিভাগগুলো সেগুলো সবই তোমরা ব্যবসায়ের ম্যানেজমেন্ট চ্যাপ্টারে পড়ে ফেলেছো অলরেডি ম্যানেজমেন্টে। তাও এইখানে তোমার সংগঠনে কি কি কাজ আছে তা আমি একটা ছোট্ট সামারি করব, কারণ এগুলো তোমার অলরেডি ম্যানেজমেন্টে তোমরা পড়ছো। আচ্ছা, ইভেন বিস্তারিত করে পড়ছো, ব্যাপক বলতে গেলে একটা একটা অধ্যায় বিস্তারিত করে পড়ছো। অ্যাকাউন্টিং এও তোমরা পড়তেছো এগুলা। আচ্ছা, সবার প্রথমে এক মালিকানায় কি, এক মালিকানার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কি কি? একজন মালিক থাকে, সংগঠন খুবই সহজ ও আইনগতভাবে ঝামেলা কম, পরিচালক ও নিয়ন্ত্রক হলো মালিক, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় এবং লাভ লোকসান মালিক নিজেই গ্রহণ করে। ঠিক আছে, সবকিছুতে মালিকই সেরা, মালিকই সব, মালিকই বাপ, মালিকই মা, ওই সব কিছু করে। সরি ফর দ্য জোক, ওই সব কিছু করে, মালিকের হাতেই সব নিয়ন্ত্রণ থাকে। আর এটার একটা মাত্র সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে তোমার মূলধন কম দরকার পড়ে এবং খুবই দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, একজনই সিদ্ধান্ত নিবে। এই ক্ষেত্রে সিদ্ধান্তগুলো খুবই দ্রুত হয়, পরিবর্তনের সিদ্ধান্তগুলো খুবই দ্রুত হয়। আচ্ছা, এই তো এক মালিকানার টপিক চলে গেল। এক মালিকানার পরের টপিক হচ্ছে অংশীদারি। তো অংশীদারির ক্ষেত্রে কি হবে? একাধিক ব্যক্তি মালিকানা থাকবে, একাধিক ব্যক্তি নিজেকে মালিক হিসেবে দাবি করতে পারবে এবং সাথে সাথে একটি চুক্তি করা হবে, তখন এদেরকে বলা হবে অংশীদারি ব্যবসায়ী। চুক্তি কিন্তু অংশীদারি ব্যবসায়ের মূল পত্র, তাই না? ব্যবসায় ম্যানেজমেন্টে কিন্তু এটা তোমরা পড়েছো। আচ্ছা দেখো, 2 থেকে 20 জন সদস্যের মধ্যে সংখ্যা সীমাবদ্ধ থাকবে এবং ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে কি 2 থেকে 10 জন, ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে 2 থেকে 10 জন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আচ্ছা, এরপরে দেখো, এই ব্যবসায় পৃথক কোনো সত্তা নেই। হ্যাঁ, ব্যবসায়কে আমরা আলাদা ধরবো না, ব্যবসার মালিকদেরকে আমরা ব্যবসায়ের পার্ট হিসেবে ধরবো, ব্যবসা এবং ব্যবসার মালিককে আমরা আলাদা ধরবো না, যেটা আমরা যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে ধরে থাকি। এরপরে অংশীদারি ব্যবসায়ীর লাভ লোকসান
আনুপাতিক হারে চুক্তি অনুপাতে বন্টন করে। আনুপাতিক হারে চুক্তি অনুপাতে বন্টন করে, আনুপাতিক হারে। এখন এই আনুপাতিক হার এবং চুক্তি অনুপাতে বন্টন করা তোমাদের আরাব ভাইয়া যখন সেকেন্ড পেপার ধরবে, দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় কিন্তু তোমাদের এবার শর্ট সিলেবাসে আছে অংশীদারির অঙ্ক। সেখানে তোমরা দেখতে পারবা যে অংশীদারির অঙ্কে যখন তোমরা করবে তখন তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবে যে আসলে মূলধনের জন্য যে মুনাফাটাকে কিভাবে ভাগ করা হয়, মুনাফাটাকে কিভাবে মানুষের মানে মালিকদের মধ্যে দিয়ে দেওয়া হয় অনুপাত করে করে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি চলে আসি হ্যাঁ, এবার আমি চলে আসব যেটা কিনা আমরা সবাই চিনি, এই জনাবকে আমরা সবাই চিনি। এই জনাব হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্যগুলো কাজে লাগে? যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা কাজে লাগে যে এর আইনগত বাধ্যবাধকতা অনেক বেশি, অনেক বেশি, যেটা কিনা কোম্পানি অংশীদারিতেও নেই, যেটা কিনা এক মালিকানাতেও নেই। আবার যদি আমি চিন্তা করে থাকি যে এর মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র শেয়ারে বিভক্ত করা হয়, কি করা হয়? ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন পার্টে এগুলোকে বিভক্ত করা হয়। আচ্ছা, শেয়ার ক্রয় করে এর মূলধন জোগাড় করা হয়, সংগঠনের মালিক হওয়া যায়। তুমি যখন সাধারণ শেয়ার ক্রয় করবে তখনই তুমি একটি সংগঠনের মালিক, যৌথ মূলধনী সংগঠনের মালিক হিসেবে নির্বাচিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে যৌথ মূলধনী কোম্পানি চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট হয়। এটা কখনো এরকম না যে মালিক মারা গেলেই কোম্পানিটি ধ্বংস হয়ে যাবে, না, এরকম হয় না। মালিক মারা যাওয়ার পরেও নতুন করে শেয়ার মালিকদের মধ্যেই ক্ষমতা বন্টন করা হয় এবং তারা যৌথ মূলধনী কোম্পানিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, তাহলে এই হলো যৌথ মূলধনী কোম্পানির হিসাব। এরপরে যদি আসি সমবায়, যৌথ মূলধনী কোম্পানির পরে আমরা সমবায় সমিতি বলা হয় এটাকে, বাট এটাও এক ধরনের সংগঠন। এই ক্ষেত্রে করা হয় কি যে এখানে মুনাফার কথা বেসিক্যালি চিন্তা করা হয় না, যাতে একটা দল লোকের মধ্যে একটা সমান অস্তিত্বের বা সমান স্টেটাসের দলের লোকের মধ্যে যাতে একটা ভারসাম্য সৃষ্টি করে কেনা বেচা বা ব্যবসায়িক কার্যক্রম চালানো যায়, সেই ক্ষেত্রে বলা হয় ওটাকে সমবায় সমিতি। যেমন 2001 সালের সমবায় আইন এবং 2004 সালের সমবায় নিয়মাবলী দ্বারা গঠিত। 2001 সালের সমবায় আইন এবং 2004 সালের সমবায় নিয়মাবলী। আচ্ছা, এর উদ্দেশ্য হলো সদস্যদের আর্থিক কল্যাণ করা। উদ্দেশ্য কি? সদস্যদের আর্থিক কল্যাণ, উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন নাই, আমি আবার বলছি। এরপরে এটি নিম্ন মধ্য নিম্নবিত্ত মানুষদের জন্য, এবং এই ক্ষেত্রে বলা হয় একই এলাকার মানুষও এখানে সংগঠিত হতে পারে একটা সমবায় সমিতি গঠন করার জন্য। তোমাদের অনেকের এলাকায় নিশ্চয়ই এরকম সমবায় সমিতি আছে, অনেকের এলাকায় দেখবে, তোমাদের আশেপাশে চোখ খুলে দেখবে যে সমবায় সমিতি তুমি এরকম পাবা, সমবায় সংগঠন এরকম তুমি পাবা। ঠিক আছে, আচ্ছা, এবার আমি নেক্সট টপিকে আসি। নেক্সট টপিক হচ্ছে ব্যবসায় জোট। এটা একটু ডিফারেন্ট কথা। ব্যবসায় জোট আর যৌথ মূলধনী কোম্পানি, এই দুটার মধ্যে মানুষ পার্থক্য মানে মিলায় ফেলে আর কি, ঘোলায় ফেলে। এটা ঘোলানোর কিছু নেই, আমি তোমাদেরকে সুন্দর করে বুঝাই। বুঝানোর মধ্যে আসে হচ্ছে পুঁজি ও মেধার সম্মেলনে অধিক মুনাফা অর্জন করতে হবে, যেখানে একচেটিয়া ব্যবসার উদ্ভব হয়, বৃহৎ উৎপাদন ও বন্টনের সুবিধা সৃষ্টি হবে এবং ব্যবসায় লাভবান হলেও জনস্বার্থ ক্ষুণ্ণ হয়। এই ক্ষেত্রে বলা যায় যে যদি তুমি চিন্তা করো যে অনেকগুলো ব্যবসায়ী বা কোনো একটা ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ব্যবসায়ী একসাথ হয়ে মুনাফার জন্য, শুধুমাত্র মুনাফার জন্য কাজ করে, তখন হয় কি জানো? তখন তারা একচেটিয়া আধিপত্য পেয়ে যায়, তখন তারা ওই জিনিসটার দাম নিয়ন্ত্রণ করে, তখন তারা ওই দামটা যে কোনো সময় বাড়াতে পারে, কমাতে পারে। সেক্ষেত্রে বলা যায় যে কয়েক ধরনের ব্যবসায়ী যখন তার মেধা ও শ্রম নিয়ে একত্রিত হয়। এটা কোনো কোম্পানি না। কেন কোম্পানি না? কারণ এখানে শেয়ার দ্বারা কিন্তু মূলধন বিভক্ত হয় না। ক্লিয়ার বিষয়টা? এখানে শেয়ার দ্বারা মূলধন বিভক্ত হয় না। এর জন্য যৌথ মূলধনী কোম্পানি ও ব্যবসায়ী জোট আলাদা। ঠিক আছে,
আচ্ছা, নেক্সট টপিকটা হচ্ছে, সরি, হ্যাঁ, নেক্সট টপিকটা হচ্ছে রাষ্ট্রীয় সংগঠন, যেটা কিনা রাষ্ট্র দ্বারা পরিচালিত হয় বা বলা যায় সরকার দ্বারা পরিচালিত হয়। কি কি রাষ্ট্রীয় সংগঠন আছে? তিতাস, তারপরে কিছু ব্যাংক আছে, তারপরে বাংলাদেশের যে গ্যাস লাইন গুলো চালু করে, এই ধরনের এরকম অনেক সংগঠন আছে যারা কিনা ব্যবসা করে, বিজনেস করে, কিন্তু তাদের মেন বা মূল উদ্দেশ্য থাকে জনকল্যাণ করা। তাদের উদ্দেশ্য এটা থাকে না যে তারা সম্পূর্ণ মুনাফা অর্জন করবে, তারা জনগণের স্বার্থে, জনগণের সুবিধার্থে, সম্পদ বন্টনের জন্য আসলে কাজ করে থাকে। এটাকে বলা হচ্ছে রাষ্ট্রীয় সংগঠন। এই ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্যগুলো তোমরা যদি দেখো, বৈশিষ্ট্যগুলো হবে কি, সরকারি আদেশ বা বিল পাশের মাধ্যমে যেই সংগঠনগুলো হয়ে থাকে, সরকারি বিল পাশের মাধ্যমে। এরপরে মালিকানাটা হবে সরকারের। এরপরে সরকার কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত হতে হবে। কি হতে হবে? সরকার কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত হতে হবে। মুখ্য উদ্দেশ্য জনকল্যাণ, মেন 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 গোল, প্রধান গোল হচ্ছে জনকল্যাণ হওয়া। অলাভজনক সংস্থা, এমন একটা সংস্থা যেটা কিনা মুনাফার জন্য কাজ করে না, অলাভজনক সংস্থা। ঠিক আছে? আচ্ছা, এরপরের বিষয়টা যেখানে, তাহলে আমরা লাস্ট বাট নট দ্য লিস্ট যেই আইটেমটা আছে সেটা আবার একটা কনফিউজিং সংগঠন, যেখানে স্টুডেন্টরা বেশিরভাগই হচ্ছে যৌথ মূলধনির সাথে মিলায় ফেলে এটাকে। যৌথ মূলধনির সাথে এটাকে মিলানোর কারণ হচ্ছে এটার নামটাতে যৌথ আছে, এটার নামটাতে যৌথ আছে। তো এখানে দেখা যাচ্ছে যে, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে যৌথ উদ্যোগের সেবা, এর দ্বারা দেশের অভ্যন্তরে বিদেশি পুঁজি প্রযুক্তির আমদানি ঘটে। তাহলে বলা যাচ্ছে যৌথ উদ্যোগে বলা যায় যে তোমার মাল্টি ন্যাশনাল কোম্পানিজ, মাল্টি ন্যাশনাল, এটা সবচেয়ে বড় উদাহরণ। মাল্টি ন্যাশনাল কোম্পানিজ এটার সবচেয়ে বড় উদাহরণ, যে বিদেশ থেকেও বা দেশের বাহির থেকেও তোমার যদি কোনো কোম্পানি বাংলাদেশে ব্যবসায় পরিচালনা করতে চায়, তখন সে করবে কি, বাংলাদেশি অন্য একটা কোম্পানির সাথে হাত মিলাবে বা প্রজেক্ট করবে, যাতে ওরা একসাথে কাজ করতে পারে। দুই ধরনের ব্যবসায় যখন একসাথে মিলিত হয়ে ব্যবসা পরিচালনা করে, তখন তাকে যৌথ উদ্যোগ বলা হয়। অভ্যন্তরীণ সম্পদের সর্বোচ্চ ব্যবহার হয়, এতে রপ্তানির পরিমাণ বৃদ্ধি পায় এবং দেশীয় উদ্যোক্তাদের দক্ষতা অর্জন করতে পারে। যেমন বলা যায় যে দেশীয় উদ্যোক্তারা ওই বিদেশি ব্যবসায়ীদের সাথে কাজ করে নিজের যোগ্যতা অর্জন করতে পারে, দক্ষতা বৃদ্ধি করতে পারে। এটাকে বলা হচ্ছে যৌথ উদ্যোগ ব্যবসায়। এক্ষেত্রে বলা যায় যে ভিন্ন ধরনের কোম্পানি, ভিন্ন ধরনের যৌথ মূলধনী ব্যবসায়, যেগুলো একসাথে হয়ে একজোট হয়ে কাজ হবে। এটা বলা যায় দেশের বাহিরেও এটা হতে পারে, দেশের বাইরে থেকে কোনো কোম্পানি তোমার দেশে, আমার দেশে এসে বিনিয়োগ করে ব্যবসা পরিচালনা করতে চায়। ক্লিয়ার? আচ্ছা, এইবার সবার শেষের কথা, এবং মাশাআল্লাহ এটার মাধ্যমেই আমাদের তৃতীয় অধ্যায় শেষ সম্পূর্ণভাবে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। দ্বিতীয় অধ্যায়ে আমি তোমাদের কাছে বলবো যে আজকে সবাই গাইডটা নিয়ে বসো বা বইটা নিয়ে বসো, যতগুলো সৃজনশীল আছে, এমসিকিউ আছে, সেগুলো পড়ো, দেখো। আমি তো প্র্যাকটিস শিট আর লেকচার শিট দিবই, এবং আজকেই অধ্যায় শেষ করে ফেলো। যে কোনো সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপ সারাক্ষণ খোলা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্যাগুলো পাঠিয়ে দিবে, আমি সবসময় অনলাইন আছি তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা, সংগঠনের গুরুত্ব কি কি? খুবই বেসিক কয়েকটা গুরুত্ব। প্রশাসনিক কার্যক্রম এখানে পরিচালনা করা হয়, বলতে গেলে অফিসিয়াল ওয়ার্ক। দেখছো, বাংলা বললে সবাই বুঝে, কেউ সরি বাংলা বললে কেউ বুঝে না, ইংরেজি বললে না সবাই বুঝে। প্রশাসনিক কার্যক্রম, অফিসিয়াল সব কাজ, অফিসিয়াল ওয়ার্ক, সব ধরনের অফিস রিলেটেড কাজ কিন্তু সংগঠনের ভেতরে করা হয়। সংগঠন ছাড়া এগুলো করা সম্ভব না। হ্যাঁ, কার্যভার হ্রাস করা হয়, যে এক এক কোন বিভাগে, ওই যে বারবার বললাম শ্রম বিভাজন করা হয়, কাম্য তত্ত্বাবধান পরিসর করা হয়, তো সেই ক্ষেত্রে করা হয় কি, কাজের একটা জায়গায় ভাগ থাকে না, সেটা কি ভিন্ন ভিন্ন জায়গায় বন্টন হয়ে যায় এবং হ্রাস হয়ে যায়।
বৃহদায়তনে উৎপাদন করা যায় এর ফলে যে তুমি অনেক বড় কোনো উৎপাদন করতে চাও, অনেক বড় কোনো ব্যবসায় করতে চাও, সেই ক্ষেত্রে বৃহদায়তন উৎপাদন নিশ্চিত করে একমাত্র সংগঠন। সমন্বয় সাধন করে অবশ্যই, যেটা আমি বললাম প্রত্যেকটা উপকরণ এক জায়গায় সমন্বিত হয়। কর্মসন্তুষ্টি, সংগঠনে তুমি কাজ করার পর তোমার উৎপাদনের সঠিক ফলাফল আসবে, তখন অটোমেটিক্যালি তোমার কিন্তু ওটার জন্য কর্মসন্তুষ্টিও চলে আসবে। আচ্ছা, নিয়ন্ত্রণ ব্যবস্থা, হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যে উৎপাদনের বাকি উপকরণগুলোকে কাজে লাগাচ্ছ, মূলধন কাজে লাগাচ্ছ, শ্রমিককে কাজে লাগাচ্ছ উৎপাদনের জন্য, ভূমি কাজে লাগাচ্ছ, সেটা কি সঠিকভাবে কাজ করছে কিনা, সঠিকভাবে তোমার উৎপাদন প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে কিনা, উৎপাদন প্রক্রিয়াটি কাজে লাগছে কিনা, সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায় সংগঠনের মাধ্যমে। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই। তোমাদের মাশাআল্লাহ দ্বিতীয় অধ্যায় শেষ, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় লাস্ট ক্লাস ছিল। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এরপরের অধ্যায়ে চলে যাব। ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো এবং পড়ালেখায় মনোযোগ দাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।